জারণ বিজারণ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের রাসায়নিক বিক্রিয়ার এক প্রকারভেদ হলো গিয়ে জারণ বিজারণ বিক্রিয়া। আমাদের অনেকেরই হয়তো ধারণা যে পৃথিবীর সকল বিক্রিয়ার ভিতরেই কিছু কিছু জারণ বিক্রিয়া, কিছু কিছু বিজারণ বিক্রিয়া, বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না। যে কোনো বিক্রিয়া যে জারণ বিজারণ বিক্রিয়া হবে এটা নেসেসারি না। আমরা জারণ বিজারণ বিক্রিয়ার সবচেয়ে এলিমেন্টারি যে ধারণাটা দিতে পারি যে বিক্রিয়ায় আমার অণুগুলোর জারণ সংখ্যার পরিবর্তন ঘটে বা সক্রিয় যোজনীর হ্রাস বৃদ্ধি ঘটে, সেই বিক্রিয়াকে আমরা বলি জারণ বিজারণ বিক্রিয়া। এবং জারণ এবং বিজারণকে আমরা আলাদা আলাদাভাবে ডিফাইন করি। আমরা বলি গিয়ে যে ইলেকট্রনের ছাড়ন মানে জারণ এবং ইলেকট্রনের গ্রহণ মানে বিজারণ। অর্থাৎ যে বিক্রিয়ায় আমরা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে বলে মনে হচ্ছে কোনো একটা রাসায়নিক সত্তা, তাই সেই বিক্রিয়াকে আমরা বলি জারণ বিক্রিয়া। আর যে বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বলি গিয়ে বিজারণ বিক্রিয়া। ঠিক একইভাবে আমাদের দুইটা টার্ম মাথায় আসে, যে জারক এবং বিজারক। আমরা একটু চিন্তা করি যে ক্ষতিকারক মশা আমাদের কি করে। ক্ষতিকারক মশা আমাদের ক্ষতি করে, আর ক্ষতিকারক মশা যখন আমাদের ক্ষতি করে তখন তার নিজের কি হয়? তখন তার নিজের উপকার হয়। ঠিক একইভাবে আমরা যখন বলি জারক অন্যের জারণ করে এবং ক্ষতিকারকের যেরকম নিজের উপকার হয়, জারক অন্যের জারণ করে তার নিজের বিজারণ হয়। ঠিক একইভাবে বিজারক অন্যের বিজারণ করে বাট তার নিজের জারণ হয়। সেই সেন্সে আমরা বলতে পারি যে জারক ইলেকট্রন গ্রহণ করে আর বিজারক ইলেকট্রন ছেড়ে দেয়। আমরা যদি এখন একটা বিক্রিয়া দেখি, যে সোডিয়াম সেখান থেকে বিক্রিয়া করে আমরা পেলাম সোডিয়াম প্লাস প্লাস ইলেকট্রন। তো এই বিক্রিয়াটায় ইলেকট্রন কিন্তু সোডিয়াম ছেড়ে দিচ্ছে। সোডিয়াম তার 11টা ইলেকট্রন, সোডিয়াম প্লাসের ইলেকট্রন 10টা। সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ধনাত্মক সোডিয়াম আয়নে কনভার্ট হচ্ছে। সুতরাং এই বিক্রিয়াটা একটা জারণ বিক্রিয়া। আর আমি যদি এভাবে লিখি যে ক্লোরিন প্লাস ইলেকট্রন, সেখান থেকে ক্লোরিন মাইনাস, অর্থাৎ ক্লোরিনের ইলেকট্রন 17টা, যেটা কিনা আরো একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হচ্ছে। সুতরাং এইটা হলো গিয়ে আমাদের একটা বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হয়, জারণ বিক্রিয়ায় ইলেকট্রন ছেড়ে দেয়। জারণ আর বিজারণ বিক্রিয়াকে যদি আমরা একসাথে লিখি তখন আমরা দেখব যে সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ক্লোরিন ওই ছেড়ে দেওয়া ইলেকট্রনটাই গ্রহণ করছে। অর্থাৎ আমরা দুটো বিক্রিয়া যোগ করলে ইলেকট্রন ইলেকট্রন কাটাকাটি চলে যাবে, বাকি থাকবে সোডিয়াম এবং ক্লোরিন। তারা বিক্রিয়া করে আমাদের তৈরি করে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস। আমাদের এই বিক্রিয়াটাকে আমরা বলি জারণ বিজারণ বিক্রিয়া। এবং জারণ বিজারণ তারা যুগপৎ ভাবে ঘটে, অর্থাৎ যেখানেই জারণ হবে সেখানেই বিজারণ হবে। বিজারক পদার্থ ইলেকট্রন ছেড়ে দিবে, জারক পদার্থ ওই ইলেকট্রনগুলি গ্রহণ করবে। বিজারক যতগুলি ইলেকট্রন ছাড়বে, জারক পদার্থ ঠিক ততগুলি ইলেকট্রন গ্রহণ করবে। ফর এক্সাম্পল, এখানে বিজারক সোডিয়াম সে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, জারক ক্লোরিন সে একটা ইলেকট্রনই গ্রহণ করে। এবং জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া দুইটাই সাইমultaneously হবে, দুইটাই যুগপৎ ভাবে হবে, দুইটাই একই সাথে হবে। এবং এই জন্যই আমরা বলি যে জারণ বিজারণ যুগপৎ ভাবে ঘটে। এটা তার একটা উদাহরণ। একটা বিক্রিয়া দিয়ে আমাদের বললো যে নিচের কোন বিক্রিয়াটা জারণ বিক্রিয়া, কোনটা বিজারণ বিক্রিয়া। তো আমরা এই জিনিসটা মূলত জারণ সংখ্যা দিয়ে বের করব, যে জারককে বিজারককে এটা মূলত আমরা জারণ সংখ্যা দিয়ে বের করব। কিভাবে? আমরা যদি একটু দেখি যে এখানে সোডিয়াম তার জারণ সংখ্যা হলো 0 আর সোডিয়াম প্লাস তার জারণ সংখ্যা হলো গিয়ে 1। সোডিয়ামের জারণ সংখ্যা বাড়ছে এবং সোডিয়াম একটা বিজারক পদার্থ। তো আমরা জাস্ট মনে রাখবো যে জারণ সংখ্যা বাড়লে বিজারক পদার্থ হয়, মানে যেই পদার্থের জারণ সংখ্যা বাড়ে সেটা হলো বিজারক পদার্থ এবং সেই বিক্রিয়াটা হলো গিয়ে জারণ বিক্রিয়া। জারণ সংখ্যা বাড়লে বিজারক পদার্থ, বাট বিক্রিয়াটা হচ্ছে জারণ বিক্রিয়া। আর যদি আমাদের জারণ সংখ্যা কমে তাহলে সেই পদার্থটা হবে গিয়ে জারক পদার্থ আর বিক্রিয়াটা হবে আমাদের বিজারণ বিক্রিয়া। খেয়াল করি আমরা আমাদের 2 নম্বর বিক্রিয়াটা, সেখানে ক্লোরিনের জারণ সংখ্যা ছিল 0, সেটা হচ্ছে -1, তার জারণ সংখ্যা কমছে। যেহেতু তার জারণ সংখ্যা কমছে, ক্লোরিন একটা জারক পদার্থ এবং বিক্রিয়াটা হলো গিয়ে বিজারণ বিক্রিয়া। আমরা এখন একটা উদাহরণ দেখি যেটা আমাদের পরীক্ষায় আসতে পারে, যে আমাদের মার্কিউরাস আয়ন তার সাথে হলো গিয়ে আমাদের স্টেনিক আয়ন, তারা বিক্রিয়া করে এখান থেকে তৈরি করলো মার্কিউরিক আয়ন প্লাস স্টেনাস আয়ন। তো আমাদেরকে প্রশ্ন করলো এই বিক্রিয়ায় কোনটা জারক কোনটা বিজারক। আমরা দেখতেছি এখানে মার্কিউরাস থেকে তৈরি হচ্ছে মার্কিউরিক
এবং মার্কারির জারণ সংখ্যা 1 থেকে বেড়ে 2 হচ্ছে। জারণ সংখ্যা যেহেতু বাড়ছে, সুতরাং মার্কিউরাস এটা হলো গিয়ে আমাদের বিজারক পদার্থ, তার জারণ সংখ্যা বাড়ছে। আর স্টেনিক থেকে স্টেনাস হচ্ছে, তার জারণ সংখ্যা কমছে। জারণ সংখ্যা কমলে এটাকে আমরা বলি গিয়ে জারক পদার্থ। সুতরাং আমরা এখন জারণ বিজারণ বিক্রিয়া থেকে জারক এবং বিজারক কিন্তু জারণ সংখ্যা দিয়ে খুব সহজেই বের করতে পারছি। যেমন এই বিক্রিয়াটায় আমি যদি এখন প্রশ্ন করি জারক কে বিজারক কে, সোডিয়ামের শুরুতে জারণ সংখ্যা ছিল 0, এখন সোডিয়ামের জারণ সংখ্যা +1। সোডিয়ামের জারণ সংখ্যা বাড়ছে, জারণ সংখ্যা বাড়লে বিজারক। আর ক্লোরিন তার জারণ সংখ্যা ছিল 0, এখন তার জারণ সংখ্যা -1। ক্লোরিনের জারণ সংখ্যা কমছে এবং জারণ সংখ্যা কমলে সেটা হয় গিয়ে আমাদের জারক পদার্থ। জারণ সংখ্যা কোন মৌলের স্থিতিশীল আয়নের যে চার্জ সংখ্যা তাকে আমরা বলি জারণ সংখ্যা। ফর এক্সাম্পল আমরা দেখতে পারি যে আমাদের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমি লিখি 1s2 2s2 2p6 3s1। এখন সোডিয়াম থেকে যদি আমরা একটা ইলেকট্রন বের করে নিই তখন আমরা পাই সোডিয়াম প্লাস, এবং এই সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস হয় 1s2 2s2 2p6 3s0। এবং আমরা যদি দেখি তার দ্বিতীয় শক্তি স্তরে অষ্টক পূর্ণ হচ্ছে, অর্থাৎ এটা একটা স্থিতিশীল কাঠামো। তো সোডিয়ামের সর্ববৃহৎ শক্তি স্তর অষ্টক পূর্ণ, এবং এই অবস্থায় আমার সোডিয়ামের যে চার্জ সংখ্যা সেটা কত +1। এই +1 কে আমরা বলি সোডিয়ামের জারণ সংখ্যা। ঠিক একইভাবে আমরা বললাম অক্সিজেনের কথা 1s2 2s2 2p4। অক্সিজেন যখন দুইটা ইলেকট্রন গ্রহণ করে সেখান থেকে আমরা পাই O2 আয়ন, অক্সাইড আয়ন, এবং তখন তার ইলেকট্রন বিন্যাস হয় 1s2 2s2 2p6। তখন আমাদের অক্সিজেনের দ্বিতীয় শক্তি স্তরে অষ্টক পূর্ণ হয়, সে স্থিতিশীল হয়, এবং এই অবস্থায় তার চার্জ সংখ্যা হলো -2। এই জন্য আমরা বলি অক্সিজেন তার জারণ সংখ্যা হলো গিয়ে -2। তো জারণ সংখ্যাগুলো আমরা কয়েকটা ফিক্স করে ধরতে পারি। যেমন সাধারণত আমাদের গ্রুপ 1A মানে একদম প্রথম গ্রুপ, যেটা গ্রুপ 1 বলি আমরা, সেই গ্রুপ 1 যারা আছে হাইড্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, লিথিয়াম, তাদের জারণ সংখ্যা সাধারণত +1 হয় এবং সাধারণত ফিক্স থাকে, সাধারণত চেঞ্জ হয় না। বাট অনেক ক্ষেত্রে আমরা দেখব কিছু ব্যতিক্রম দেখা যায়। গ্রুপ 2 যারা 2A আগের ধারণা অনুযায়ী আর আধুনিক ধারণায় আমরা এটাকে বলি গ্রুপ 2। সেই গ্রুপ 2A যেই মৌলগুলি থাকে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, রেডিয়াম, তাদের সাধারণ জারণ সংখ্যা হলো গিয়ে +2। সাধারণত চেঞ্জ হয় না, ব্যতিক্রম দেখা দেয়। গ্রুপ 3 এর ক্ষেত্রে স্থিতিশীল জারণ সংখ্যা খুঁজে পাওয়া খুব টাফ, বাট তাদের ভিতর অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা বেশিরভাগ সময় আমরা দেখতে পাই +3। আগের গ্রুপ 6A আর এখনকার গ্রুপ 16 যেটা, এই দুটোর ভিতর আমরা দেখি যে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম এই মৌলগুলি আছে এবং তাদের সাধারণ জারণ সংখ্যা হলো গিয়ে -2। আর আগের গ্রুপ 7A এখনকার গ্রুপ 17 যেটা হ্যালোজেন গ্রুপ, সেই হ্যালোজেন গ্রুপের জন্য আমরা দেখি আমাদের জারণ সংখ্যা হলো -1। ফ্লোরিন, ক্লোরিন ইত্যাদির ক্ষেত্রে -1। এখন আমরা যখন এই কয়েকটা জারণ সংখ্যা জানি, এগুলিকে রেফারেন্স ধরে আমরা অন্যান্য মৌলের জারণ সংখ্যা বের করতে পারি। যেমন আমাদেরকে বললো সালফিউরিক অ্যাসিডের কথা। সালফিউরিক অ্যাসিড থেকে আমাদেরকে সালফারের জারণ সংখ্যা বের করতে বললো। আমরা যে কাজটা করব, যে আমরা এইভাবে চিন্তা করব যে আমার ঘরে সাপোজ আমরা 3 জন আছি, আমাদের 3 জনের ইন্ডিভিজুয়াল মান্থলি ইনকাম ঘরের টোটাল মান্থলি ইনকামের সমান। মানে আমরা 3 জন আলাদা আলাদা ভাবে যত টাকা ইনকাম করি, সাপোজ আমি ইনকাম করি 10 টাকা, আমার ছোট ভাই সে ইনকাম করে 5 টাকা, আমার বড় ভাই সে ইনকাম করে 15 টাকা, তাহলে আমাদের ঘরের মান্থলি ইনকাম কয় টাকা? সেটা হলো গিয়ে 15 যোগ 10 যোগ 5, মানে মান্থলি ইনকাম হলো গিয়ে 30 টাকা। সেই সেন্সে আমরা এখন চিন্তা করব এই যে যৌগটা, তার প্রতিটার ইন্ডিভিজুয়াল চার্জ, সেই ইন্ডিভিজুয়াল চার্জের সামেশন হবে গিয়ে টোটালটার চার্জ সংখ্যা। অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের টোটাল চার্জ কত? 0। আমরা বলবো সালফিউরিক অ্যাসিডের টোটাল চার্জ 0 এবং তার এলিমেন্ট 3টা, এবং এই 3টা এলিমেন্টের চার্জের আলাদা আলাদা যোগফল হবে গিয়ে 0। সালফার যারটা আমি বের করব তার জারণ সংখ্যা আমি ধরে নিলাম +x।
তাহলে আমার দুইটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেন গ্রুপ 1 এর হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, তাহলে দুইটা হাইড্রোজেনের জারণ সংখ্যা হলো গিয়ে +2। সালফারেরটা আমি বের করব, সালফারেরটা আমি ধরে নিলাম x, তাই x। অক্সিজেন গ্রুপ 6a এর মৌল, তার জারণ সংখ্যা হলো -2, অর্থাৎ অক্সিজেনের চার্জ হলো -2। আমার কয়টা অক্সিজেন আছে এখানে? 4টা, সুতরাং 4টা অক্সিজেনের চার্জ হলো -8, দ্যাটস ওয়াই আমি এখানে লিখলাম -8, এবং এখান থেকে আমরা পাবো x +6, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা হলো গিয়ে +6। আমরা যদি আরেকটা উদাহরণ খেয়াল করি, ফর এক্সাম্পল KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেটে আমরা ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করতে চাই। তা আমি প্রথমেই ধরে নিব যার জারণ সংখ্যা বের করতে বলবে সেটা হলো গিয়ে x। টোটালটার চার্জ কত আমার খেয়াল করা লাগবে। আমার টোটালটার চার্জ হলো গিয়ে 0, এখানে কোনো চার্জ নাই, এখানে 0, দ্যাটস ওয়াই আমার পটাশিয়ামের চার্জ প্লাস ম্যাঙ্গানিজের চার্জ প্লাস অক্সিজেনের চার্জ সমান হবে গিয়ে 0। পটাশিয়াম গ্রুপ 1 এর মৌল, দ্যাটস ওয়াই পটাশিয়ামের জারণ সংখ্যা +1। ম্যাঙ্গানিজেরটা আমি জানি না, ম্যাঙ্গানিজেরটা হলো গিয়ে x, আর অক্সিজেনের হলো গিয়ে -2, সুতরাং 4টা অক্সিজেনের হলো -8, আমরা x পাবো +7, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটে আমাদের ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হলো গিয়ে +7। ঠিক একই ভাবে আরেকটা উদাহরণ আমরা খেয়াল করি, যে বাইসালফেট আয়ন HSO4-, এই বাইসালফেট আয়নে সালফারের জারণ সংখ্যা আমি বের করতে চাই। এখন আমাদের টোটাল অণুটার চার্জ কত? টোটাল অণুটার চার্জ হলো -1, দ্যাটস ওয়াই আমি ইকুয়াল চিহ্নের এই পাশে লিখলাম -1। আমার এখানে হাইড্রোজেনের চার্জ সংখ্যা সেটা হলো গিয়ে +1, তো আমি এখানে লিখলাম +1 একটা হাইড্রোজেন। সালফারেরটা আমি বের করতে চাই, সালফারেরটা আমরা ধরে নিলাম x, আর 4টা অক্সিজেনের জারণ সংখ্যা হলো গিয়ে -8, কারণ একটা অক্সিজেনের -2, সেখান থেকে আমি x এর মান পাচ্ছি +6, সুতরাং বাইসালফেট আয়নে সালফারের জারণ সংখ্যা হলো গিয়ে +6। এখানে দেখার বিষয় যেটা, সাধারণত আমরা এখানে 0 বসাই, বাট এখানে আমি -1 বসালাম কেন? তার কারণ হলো যে আমার টোটাল যৌগটার বা টোটাল আয়নটার চার্জ সংখ্যা একপাশে লিখি আমরা, এখন চার্জ হলো -1 কারণ এটা একটা আয়ন, আর এপাশে হলো গিয়ে আমার উপাদানগুলির চার্জ সংখ্যার যোগফল। আমরা আরো কয়েকটা উদাহরণ একটু খেয়াল করি, যে আমাদের জারণ সংখ্যা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। ইভেন জারণ সংখ্যা যে সব সময় পূর্ণ সংখ্যা আসবে এটাও কিন্তু নেসেসারি না, আমাদের জারণ সংখ্যা ভগ্নাংশও আসতে পারে, ইভেন জারণ সংখ্যা শূন্যও আসতে পারে। আমরা সেরকম কয়েকটা উদাহরণ দেখব। আমাদেরকে বলল Ki3 পটাশিয়াম ট্রাই আয়োডাইড, এখানে আমাদের আয়োডিনের জারণ সংখ্যা বের করতে। Ki3 পটাশিয়াম ট্রাই আয়োডাইডে আয়োডিনের জারণ সংখ্যা যদি আমরা বের করতে চাই, তা আমি ধরে নেই আয়োডিনের জারণ সংখ্যা হলো গিয়ে x, এবং টোটালটার চার্জ কত? টোটালটার চার্জ হলো গিয়ে 0, তার মানে সমান চিহ্নের এই পাশে আমরা লিখব 0। আমাদের আয়োডিনের বের করতে হবে, তার মানে পটাশিয়ামেরটা জানি, এবং পটাশিয়াম গ্রুপ 1 এ আছে, তার জারণ সংখ্যা হলো গিয়ে +1। আয়োডিন একটার হলো গিয়ে x, 3টা আয়োডিনের হলো গিয়ে +36, এবং এখান থেকে যখন আমি x এর ভ্যালু বের করব, আমরা দেখব আমাদের x এর মান আসতেছে -1/3, অর্থাৎ আমাদের জারণ সংখ্যা সব সময় প্লাস আসবে নেসেসারি না, জারণ সংখ্যা নেগেটিভ হতে পারে। জারণ সংখ্যা সব সময় পূর্ণ সংখ্যা আসবে নেসেসারি না, জারণ সংখ্যা আমাদের ভগ্নাংশ হতে পারে। ইভেন আমরা দেখব আমাদের জারণ সংখ্যা শূন্য হচ্ছে। একটা উদাহরণ দেখি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের জারণ সংখ্যা কিভাবে শূন্য হয়। একটা যৌগ আয়রন পেন্টাকার্বনিল FeCO5, আয়রন পেন্টাকার্বনিল যৌগে আমরা বের করতে চাই আয়রনের জারণ সংখ্যা কত। তা আমরা আয়রনের জারণ সংখ্যা ধরে নিলাম x। এখন টোটাল যৌগটার চার্জ কত? টোটাল যৌগটার চার্জ হলো 0, দ্যাটস ওয়াই আমি সমান চিহ্নের এই পাশে লিখব 0। আমাদের আয়রন তার জারণ সংখ্যা x লিখলাম। এখন এই ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা, তার জারণ সংখ্যা বা তার চার্জ সংখ্যা আমার লেখা লাগবে। এই জিনিসটাকে আলাদা আলাদা ভাবে কার্বন অক্সিজেন চিন্তা না করে আমি যদি দেখি, এটা কিন্তু একটা কার্বন মনোঅক্সাইড অণু। কার্বন মনোঅক্সাইড একটা অণু, এবং এই কার্বন মনোঅক্সাইড অণুর চার্জ সংখ্যা কত সেটাও কিন্তু 0, কারণ কার্বন মনোঅক্সাইড কোনো আয়ন না।
যেই কারণে আমি এই টোটালটার চার্জ 0 ধরলাম, ঠিক একই কারণে কার্বন মনোক্সাইডের চার্জও 0, কারণ কার্বন মনোক্সাইড একটা অণু, সে কোনো আয়ন না। দ্যাটস ওয়াই আমরা এখানে লিখব 0 * 5, অর্থাৎ একটা কার্বন মনোক্সাইডের চার্জ 0, 5টা কার্বন মনোক্সাইডের চার্জ হবে 0, সেখান থেকে আমি x এর মান পাবো 0। অর্থাৎ আমাদের আয়রন পেন্টাকার্বনিলে আয়রনের জারণ সংখ্যা 0। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আমাদের জারণ সংখ্যা যখন আমরা ডিটারমাইন করি, আমাদের জারণ সংখ্যা প্লাস হয়, মাইনাস হয়, জারণ সংখ্যা ভগ্নাংশ হয়, জারণ সংখ্যা পূর্ণ সংখ্যা হয়, ইভেন জারণ সংখ্যা শূন্যও হতে পারে। সবশেষে আমরা একটা জটিল যৌগের উদাহরণ দিয়ে শেষ করি, যে জটিল যৌগের ক্ষেত্রে আমরা কিভাবে জারণ সংখ্যা বের করব। আমাদের K3FeCN6 পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 3, এটার জারণ সংখ্যা বের করা লাগবে। এখানে কার জারণ সংখ্যা বের করা লাগবে বলে দিল, আয়রনের জারণ সংখ্যা বের করা লাগবে। আমরা আয়রনের জারণ সংখ্যা ধরে ফেললাম x। টোটাল যৌগটার চার্জ কত? টোটাল যৌগটার চার্জ হলো গিয়ে 0, কারণ কিছু লেখা নাই, তার মানে সমান চিহ্নের এই পাশে আমরা লিখব গিয়ে 0। আমাদের পটাশিয়াম আছে বাইরে 3টা পটাশিয়াম, একটা পটাশিয়ামের চার্জ হলো +1, তাহলে 3টা পটাশিয়ামের চার্জ হবে +3। এটা হলো গিয়ে আমাদের পটাশিয়ামেরটা। আয়রনের চার্জ কত আমরা জানি না, তাই লিখলাম x। আর এই সায়ানাইড কিন্তু কোনো অণু না, সায়ানাইড একটা মূলক এবং তার চার্জ হলো -1। আমার কাছে সায়ানাইড আছে 6টা, তাই আমার এখানে লিখব 6 * -1। কথাটা খেয়াল করি, জাস্ট আগের উদাহরণে কার্বন মনোক্সাইডের চার্জ আমরা বসাইছিলাম 0, বাট এবার সায়ানাইডের চার্জ আমরা বসাচ্ছি -1, কারণ কার্বন মনোক্সাইড একটা অণু ছিল, তার কোনো আয়ন ছিল না। সায়ানাইড কিন্তু কোনো অণু না, সায়ানাইড একটা মূলক এবং তার চার্জ হলো -1। দ্যাটস ওয়াই 6টা সায়ানাইডকে আমি তাদের চার্জ -1 দিয়ে গুণ করলে এখান থেকে x এর মান আসবে আমাদের +3, এবং এটাই হলো গিয়ে পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেটে আয়রনের জারণ সংখ্যা। আমরা অর্ধবিক্রিয়া দেখব। অর্ধবিক্রিয়া দেখার জন্য আমাদের কয়েকটা জিনিস জানা লাগবে, যে জারণ বিজারণ বিক্রিয়ার পর একটা জারক বা একটা বিজারক কিসে পরিণত হয়। যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখানে যে উদাহরণটা আমি দিলাম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারণ বিজারণ বিক্রিয়ার পর সে কনভার্ট হয় ম্যাঙ্গানিজ 2+এ, পটাশিয়াম ডাইক্রোমেট সে কনভার্ট হয় ক্রোমিয়াম 3+এ। এরকম প্রতিটারই কিন্তু কনভার্সন আছে এবং আমরা এই কনভার্সনগুলি ভালো করে খেয়াল করব। যেমন পটাশিয়াম হ্যালেট, সেখান থেকে আমরা পাই হ্যালাইড, হ্যালোজেন থেকে আমরা পাই হ্যালাইড, হাইড্রোজেন পারঅক্সাইড থেকে আমরা পাই অক্সাইড আয়ন। এগুলি হলো গিয়ে আমার জারক, নরমালি আমরা যে জারকগুলি ব্যবহার করি সেগুলো। আর এই পাশে আমি বিজারকের একটা চার্ট তৈরি করলাম, যে আমাদের ফেরাস আয়ন একটা বিজারক হিসেবে কাজ করে এবং সেখান থেকে আমরা পাই ফেরিক, হাইড্রোজেন সালফাইড থেকে আমরা পাই সালফার, হ্যালাইড থেকে আমরা পাই হ্যালোজেন, হাইড্রোজেন পারঅক্সাইড থেকে আবার অক্সিজেন পাচ্ছি, অক্সালিক অ্যাসিড থেকে কার্বন ডাই অক্সাইড, এবং সোডিয়াম থায়োসালফেট থেকে টেট্রাথায়োনেট আয়ন। একটা জিনিস দেখার মতো, হাইড্রোজেন পারঅক্সাইড সে জারক এবং বিজারক উভয় হিসেবেই কাজ করে। হাইড্রোজেন পারঅক্সাইড যখন জারক সেখান থেকে তৈরি হয় অক্সাইড আয়ন, হাইড্রোজেন পারঅক্সাইড যখন বিজারক সেখান থেকে তৈরি হয় অক্সিজেন আয়ন। এখন এই চার্ট কিভাবে আমাকে অর্ধবিক্রিয়া লিখতে সাহায্য করবে সেই জিনিসটা আমরা একটু খেয়াল করি। যে আমরা যে কোনো একটা অর্ধবিক্রিয়া লেখা ট্রাই করতেছি। ফর এক্সাম্পল আমি লিখতে চাই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় মাধ্যমে আমার ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করছে। এই বিক্রিয়াটা আমি কমপ্লিট করতে চাই এবং এই বিক্রিয়া কমপ্লিট করার জন্য আমরা অর্ধবিক্রিয়া পদ্ধতি ব্যবহার করব। এবং এই সালফিউরিক অ্যাসিডের পাশে আমার লেখা DIL, ডাইলুটেড সালফিউরিক অ্যাসিড। আমরা এখানে লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করব, কারণ আমি যদি এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি তাহলে এই গাঢ় সালফিউরিক অ্যাসিড কিন্তু যেই কারণে দেওয়া, শুধুমাত্র অম্লীয় পরিবেশ তৈরির জন্য দেওয়া, সেটা করার পাশাপাশি সে কিন্তু আবার একটা জারক পদার্থ হিসেবে কাজ করা শুরু করবে। কারণ আমরা জানি গাঢ় সালফিউরিক অ্যাসিড একটা জারক পদার্থ, কিন্তু লঘু সালফিউরিক অ্যাসিড সে কিন্তু জারক পদার্থ না, সে শুধুমাত্র অ্যাসিড হিসেবেই কাজ করবে। তো আমরা এখন বিক্রিয়ায় আসি। আমাদের দুইটা জিনিস থাকবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর ফেরাস সালফেট। এটা বাদ দিয়ে দিলাম কেন? কারণ আমি বুঝতে পারলাম যে এটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য সেটা হলো গিয়ে অম্লীয় অবস্থা তৈরি করা। পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে আমার প্রথম কাজ হবে দর্শক আয়ন পটাশিয়ামটা বাদ দেওয়া। দর্শক আয়ন কাদেরকে বলে? সাধারণত যাদের জারণ সংখ্যা চেঞ্জ হয় না, এবং আমরা ইন এ সেন্স বলতে পারি পটাশিয়াম, সোডিয়াম, হাইড্রোজেন, সালফেট
এগুলির ক্ষেত্রে আমরা দেখব যে সাধারণত আমাদের জারণ সংখ্যা এদের চেঞ্জ হয় না, যা থাকে সেটাই থেকে যাচ্ছে বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে। এদেরকে আমরা বলছি দর্শক আয়ন। এখানে দর্শক আয়ন হলো গিয়ে পটাশিয়াম। আমি যদি পটাশিয়াম বাদ দেই তাহলে আমার থাকলো MnO4- পারম্যাঙ্গানেট আয়ন। এখন এই পারম্যাঙ্গানেট আয়ন থেকে বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে তৈরি হয়, আমরা চার্ট থেকে দেখলাম, তৈরি হয় ম্যাঙ্গানাস আয়ন। তার মানে আমি এখানে তীর চিহ্ন দিয়ে এই পাশে লিখলাম, আমার উৎপাদে লিখলাম ম্যাঙ্গানাস আয়ন। এই পাশে ম্যাঙ্গানিজ পরমাণু একটা, এই পাশেও আমার ম্যাঙ্গানিজ পরমাণু একটা। ওই দুই কিন্তু তার চার্জ, দুইটা ম্যাঙ্গানিজ না, কিন্তু দুইটা হলো গিয়ে তার চার্জ। এই পাশে আমাদের অক্সিজেন আছে চারটা। আমার যতগুলি অক্সিজেন থাকবে, এই পাশে কোনো অক্সিজেন নাই, সেজন্য আমি এই পাশে ততগুলি পানি যোগ করব। যতগুলি অক্সিজেন ততগুলি পানি, এটা আমাদের একটা নিয়ম। এবং পানি দিতে গিয়ে আমি ঠিকই চারটা অক্সিজেন দিলাম, বাট এক্সট্রা একটা জিনিস দিয়ে দিছি। এক্সট্রা দিয়ে দিলাম গিয়ে আমি হাইড্রোজেন, আমি টোটাল 8টা হাইড্রোজেন এক্সট্রা ইউজ করলাম এখানে। যেই 8টা হাইড্রোজেন আমি এক্সট্রা দিচ্ছি, সেই 8টা হাইড্রোজেন আবার আমি এই পাশে 8টা হাইড্রোজেন প্লাস আকারে যোগ করব। তো এখন যদি আমি গুণে দেখি, ম্যাঙ্গানিজ একটা, ম্যাঙ্গানিজ একটা, অক্সিজেন 4টা, অক্সিজেন 4টা, হাইড্রোজেন 8টা, হাইড্রোজেন 8টা, দুই পাশে কিন্তু সমান সমান সমতাকরণ হয়েছে। তারপরেও আমাদের একটা জিনিস সমতাকরণ হয় নাই। সেটা কি? সেটা হলো কি আমাদের চার্জ সমতাকরণ হয়েছে কি হয় নাই সেটা নিয়ে আমরা শিওর না। কিরকম? আমাদের এই যৌগটার পারম্যাঙ্গানেটের চার্জ হলো -1, আর হাইড্রোজেন প্লাস তার চার্জ হলো গিয়ে +1। যেহেতু আমার 8টা হাইড্রোজেন প্লাস আছে, তার চার্জ হলো +8। তার মানে আমাদের বাম পাশে টোটাল চার্জ হলো গিয়ে +7, আর আমাদের এই ডান পাশে টোটাল চার্জ হলো গিয়ে +2। অবশ্যই দুইটা চার্জ সমান না, এক পাশে +7, এক পাশে +2, অর্থাৎ এক পাশে আমার 7টা পজিটিভ চার্জ আছে, আর এক পাশে আমার 2টা পজিটিভ চার্জ আছে। আমি দুইটাকে সমান করব। আমি এভাবে চিন্তা করব, 7 আর 2 তাদের মাঝখানে ডিফারেন্স কত? 5, এবং ডিফারেন্স যত আমি ততগুলি ইলেকট্রন যোগ করব। ইলেকট্রন যোগ করলে কি হবে? ফিজিক্যাল ব্যাপারটা একটু খেয়াল করি আমরা। এখানে কি হয়? +7 মানে হলো কি আমাদের 7টা পজিটিভ চার্জ, আর 5টা ইলেকট্রন আমি যোগ করলাম মানে হলো 5টা নেগেটিভ চার্জ আমি যোগ করলাম। তখন এই 5টা পজিটিভ চার্জ 5টা ইলেকট্রন দ্বারা নিউট্রাল হয়ে যায়, আর আমার বাকি থাকতেছে কি? 2টা পজিটিভ চার্জ। তখন দুই পাশেই 2টা করে পজিটিভ চার্জ থাকলো। তো এটা হলো কি আমাদের একটা বিক্রিয়া, এবং এই বিক্রিয়াটা জারণ বিক্রিয়া না বিজারণ বিক্রিয়া? আমরা চিন্তা করি যে এই বিক্রিয়ায় পারম্যাঙ্গানেট আয়ন ইলেকট্রন গ্রহণ করছে। সে কিন্তু কোনো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে না, সেই ইলেকট্রনটা গ্রহণ করছে। যেহেতু সেই ইলেকট্রনটা গ্রহণ করছে, সুতরাং আমার পারম্যাঙ্গানেট আয়ন ইলেকট্রন গ্রহণ করছে। এই বিক্রিয়াটা হলো গিয়ে আমাদের বিজারণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় আমাদের ইলেকট্রন গৃহীত হয় তাকে আমরা বলি বিজারণ বিক্রিয়া, এবং যে ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বলি গিয়ে একটা জারক পদার্থ। সুতরাং এই বিক্রিয়াটা আমরা বলি এটাকে বিজারণ অর্ধ বিক্রিয়া। ঠিক একই ভাবে আমাদের আরেকটা পদার্থ ছিল ফেরাস সালফেট। সেই ফেরাস সালফেটের দর্শক আয়ন হলো গিয়ে সালফেট। সেই সালফেট যদি আমি বাদ দেই, আমার থাকে গিয়ে ফেরাস আয়ন। সেই ফেরাস আয়ন থেকে ওই চার্টে দেখি আমরা ফেরাস থেকে তৈরি হয় গিয়ে ফেরিক আয়ন। পরমাণু কিন্তু সমান সমান হয়ে গেছে। এই পাশে চার্জ হলো +2, আর এই পাশে চার্জ হলো +3। সমান করার জন্য কি করা দরকার? ডিফারেন্স 1, মানে আমি একটা ইলেকট্রন যোগ করব। কোন পাশে? এই পাশে যদি আমি ইলেকট্রনটা যোগ করি, তখন ইলেকট্রন আর পজিটিভ চার্জ নিউট্রাল হয়ে যাচ্ছে, দুই পাশেই আমার 2টা করে পজিটিভ চার্জ থাকছে, অর্থাৎ চার্জেরও সমতাকরণ হলো। এখন এই বিক্রিয়াটা জারণ বিক্রিয়া না বিজারণ বিক্রিয়া? এই বিক্রিয়ায় ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, সুতরাং এই বিক্রিয়াটা হলো ইলেকট্রনের ছাড়ন বিক্রিয়া বা জারণ বিক্রিয়া। এবং ফেরাস আয়ন সেই ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, সুতরাং ফেরাস আয়ন বা ফেরাস সালফেট হলো কি আমাদের বিজারক পদার্থ। এখন এই জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া, এই দুইটাকে যদি আমি যোগ করি, তাহলে কিন্তু আমি আমার সমতাকৃত জারণ বিজারণ বিক্রিয়াটা পেয়ে যাব। আমাদের সমতাকৃত জারণ বিজারণ বিক্রিয়াটা হবে পারম্যাঙ্গানেট আয়ন প্লাস 8টা হাইড্রোজেন প্লাস। কিন্তু যোগ করার সময় আমাদের আরেকটা জিনিস খেয়াল করা লাগবে। সেটা কি? যে আমাদের এখানে ইলেকট্রন কয়টা? 5টা। আমাদের জারক পদার্থ 5টা ইলেকট্রন গ্রহণ করছে, বিজারক পদার্থ ইলেকট্রন ছাড়ছে একটা। অর্থাৎ
আমরা পড়ে আসলাম জারক যতগুলি ইলেকট্রন গ্রহণ করবে বিজারক কিন্তু ততগুলি ইলেকট্রনই ছাড়বে, এখানে ওইটা হওয়া লাগবে, অর্থাৎ ইলেকট্রন ইলেকট্রন সমান হওয়া লাগবে। দ্যাটস ওয়াই আমরা আমাদের এই 2 নম্বর বিক্রিয়াটাকে 5 দিয়ে গুণ করব। 5 দিয়ে গুণ করার পর যদি আমরা যোগ করি তখন আমরা দেখব যে আমাদের এই 5টা ইলেকট্রন কাটাকাটি যাচ্ছে মানে কি যে আমাদের বিজারক 5টা ইলেকট্রন ছাড়ে, জারক ওই 5টা ইলেকট্রন গ্রহণ করে, কোনো ইলেকট্রন কিন্তু বাকি থাকে না। বাকি থাকে কি আমাদের 5টা ফেরাস আয়ন বাকি থাকে এবং সেখান থেকে আমরা পাই Mn2+ 4 অণু পানি প্লাস 5টা ফেরিক আয়ন। তো এটা হলো কি আমাদের একটা জারণ বিজারণ সমতাকৃত বিক্রিয়া এবং আমরা সমতাকরণটা করলাম 2টা অর্ধ বিক্রিয়া লেখার মাধ্যমে। আমরা এখানে 2টা জিনিস শিখলাম, এক কিভাবে অর্ধ বিক্রিয়া লিখে এবং 2 কিভাবে আমরা সমতাকৃত বিক্রিয়া পাবো। অর্থাৎ আমি যদি অর্ধ বিক্রিয়া লিখতে পারি সেই অর্ধ বিক্রিয়া থেকেই কিন্তু সমতাকৃত বিক্রিয়া বের করে ফেলা সম্ভব, কারণ অর্ধ বিক্রিয়া লিখবো আমরা একটা জারকের জন্য একটা বিজারকের জন্য এবং তাদের ইলেকট্রন সমান করে যদি আমি যোগ করি তাহলেই আমি পাবো কি আমার সমতাকৃত জারণ বিজারণ বিক্রিয়া। আমরা কয়েকটি অর্ধ বিক্রিয়া দেখব। আমরা যদি কোনো একটা জারক বা বিজারক দেওয়া থাকে তার যদি আমরা অর্ধ বিক্রিয়া লিখতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই তার সমতাকরণটা করতে পারবো, যদি জারক আর বিজারক 2টার অর্ধ বিক্রিয়া আমার জানা থাকে। এবং এই অর্ধ বিক্রিয়া লেখাটা আমাদের জন্য আরো ইম্পর্টেন্ট, কারণ অর্ধ বিক্রিয়া থেকে আমরা কিন্তু তুল্য সংখ্যা সম্পর্কেও ধারণা পাই। তো আমরা অর্ধ বিক্রিয়া লেখার কৌশলটা আরেকটু ভালো মতো দেখে নিই। ফর এক্সাম্পল আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এই পটাশিয়াম ডাইক্রোমেটের অর্ধ বিক্রিয়া লেখা লাগবে। প্রথম কাজ দর্শক আয়ন বাদ দিব। আমরা দর্শক আয়ন বাদ দিলে আমরা পাবো Cr2O7 2- ডাইক্রোমেট আয়ন আমরা পাবো। এবং এই ডাইক্রোমেট আয়ন থেকে আমরা সবসময় এসিডিও মাধ্যম কনসিডার করব। ডাইক্রোমেট আয়ন থেকে আমাদের কি তৈরি হয়? ডাইক্রোমেট আয়ন থেকে আমাদের তৈরি হয় ক্রোমিয়াম 3+। তো আমরা লিখলাম ডাইক্রোমেট আয়ন থেকে আমাদের তৈরি হচ্ছে ক্রোমিয়াম 3+। এখানে আমাদের ক্রোমিয়াম পরমাণু আছে 2টা, সুতরাং উৎপাদেও আমাদের ক্রোমিয়াম পরমাণু থাকবে 2টা। দ্যাটস ওয়াই আমরা ক্রোমিয়ামের সামনে লিখব 2। দুই পাশে ক্রোমিয়াম সমান সমান। এই পাশে আমাদের অক্সিজেন আছে 7টা, যতগুলি অক্সিজেন আমরা এই পাশে তত অণু পানি দিব এবং তত অণু পানি দিতে গিয়ে আমি 7 দুগুণে 14টা হাইড্রোজেন বেশি দিয়ে দিচ্ছি, যে 14টা হাইড্রোজেন আমি এই পাশে এক্সট্রা ভাবে যোগ করব। এখন আমার ক্রোমিয়াম, অক্সিজেন এবং হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা দুই পাশে সমান। আমি এখন যোগ করব এবং হিসাব করব যে আমার দুই পাশে চার্জ সংখ্যা সমান কিনা। সেটা কিভাবে করব? সেটা এইভাবে আমরা করতে পারি যে আমাদের ডাইক্রোমেটের চার্জ সংখ্যা -2 আর 14টা হাইড্রোজেন প্লাসের চার্জ সংখ্যা +14, অর্থাৎ আমার বাম পাশে টোটাল চার্জ হলো গিয়ে +12 আর ডান পাশে আমার টোটাল চার্জ হলো +6। ডিফারেন্স কত? ডিফারেন্স হলো গিয়ে 6, অর্থাৎ +12 কে +6 বানানোর জন্য আমার মোট 6টা ইলেকট্রন যোগ করা লাগবে। ঠিক একই ভাবে আমরা যদি এখন পটাশিয়াম হ্যালেট KXO3 হ্যালোজেনের জায়গায় আমি যে কোনো জিনিস বসাতে পারি। আমি যদি ক্লোরিন বসাই দ্যাট উইল বি পটাশিয়াম ক্লোরাইড, আমি যদি ব্রোমিন বসাই ইট উইল বি পটাশিয়াম ব্রোমাইড, আমি যদি আয়োডিন বসাই এটাকে আমি কনসিডার করব পটাশিয়াম আয়োডেট হিসেবে। তো পটাশিয়াম হ্যালেট তার অর্ধ বিক্রিয়াটা আমরা দেখতে চাই। পটাশিয়াম হ্যালেটের অর্ধ বিক্রিয়াটা কিরকম হবে? প্রথমে আমরা দর্শক আয়ন বাদ দিয়ে দিব। দর্শক আয়ন হলো গিয়ে আমাদের পটাশিয়াম, বাদ দিলে আমাদের থাকবে XO3- হ্যালেট আয়ন। হ্যালেট আয়ন থেকে আমাদের তৈরি হয় হ্যালাইড আয়ন। তো এখান থেকে হ্যালেট থেকে আমি পাবো হ্যালাইড। আমার দুই পাশেই হ্যালোজেন একটা একটা করে আছে, সেটা কোনো সমস্যা হবে না। আমার অক্সিজেন 3টা আছে, দ্যাটস ওয়াই এই পাশে আমি 3 অণু পানি যোগ করব এবং 3 অণু পানি যোগ করতে গিয়ে আমি 6টা হাইড্রোজেন এক্সট্রা লিখছি, দ্যাটস ওয়াই আমি এখানে লিখব 6টা হাইড্রোজেন প্লাস। আমি যদি এখন চার্জ চিন্তা করি, আমার হ্যালেটের চার্জ হলো -1, 6টা হাইড্রোজেনের চার্জ +6, তার মানে আমার বাম পাশে চার্জ হলো +5 আর ডান পাশে চার্জ হলো -1। +5 আর -1 এর ডিফারেন্স হলো 6, অর্থাৎ +5 কে -1 করার জন্য আমার এখানে 6টা ইলেকট্রন যোগ করা লাগবে। ঠিক একই ভাবে আমরা যদি
যে কোনো হ্যালোজেনের জন্য অর্ধ বিক্রিয়া লেখার ট্রাই করি। হ্যালোজেনের ক্ষেত্রে কি হয় আমরা দেখি, হ্যালোজেন থেকে সরাসরি তৈরি হয় হ্যালাইড আয়ন। তো হ্যালোজেন যদি আমরা লিখি, হ্যালোজেনে যেহেতু দর্শক আয়ন নেই, আমার কিছুই বাদ দেওয়ার নাই, হ্যালোজেন থেকে সরাসরি আমার তৈরি হবে হ্যালাইড আয়ন। কিন্তু সমস্যা হলো বাম পাশে আমাদের হ্যালোজেন পরমাণু দুইটা, ডান পাশে একটা, এই জন্য এই পাশে আমি 2 দিয়ে গুণ করব। এখন দুই পাশেই দুইটা হ্যালোজেন, এই পাশে চার্জ হলো 0 আর এই পাশে চার্জ হলো -2, এই জন্য আমি এখানে দুইটা ইলেকট্রন যোগ করব। এখন দুই পাশেই আমার ইলেকট্রন সংখ্যা সমান। এখন এই তিনটা যদি আমরা দেখি, তিনটা বিক্রিয়া দেখি, এই তিনটা বিক্রিয়াতেই আমাদের পদার্থগুলো ইলেকট্রন গ্রহণ করছে, সুতরাং তারা প্রত্যেকেই জারক পদার্থ। আমরা যদি কয়েকটা বিজারক পদার্থের জন্য কনসিডার করি, ফর এক্সাম্পল আমরা কনসিডার করতেছি হাইড্রোজেন অক্সালিক অ্যাসিডের জন্য H2C2O4, আমরা কনসিডার করছি অক্সালিক অ্যাসিডের জন্য। এই অক্সালিক অ্যাসিডের দর্শক আয়ন হলো হাইড্রোজেন, সুতরাং আমি যদি হাইড্রোজেন বাদ দেই তখন আমার থাকে অক্সালেট আয়ন C2O4 2- অক্সালেট আয়ন। এই অক্সালেট আয়ন থেকে আমরা দেখি কি পাওয়া যায়, অক্সালেট আয়ন থেকে আমাদের পাওয়া যায় কার্বন ডাই অক্সাইড। অক্সালেট আয়ন থেকে আমরা পাই কার্বন ডাই অক্সাইড, এবং এখানে কার্বন 2টা, অক্সিজেন 4টা, এখানে কার্বন 1টা, অক্সিজেন 2টা, সমতাকরণের জন্য আমি সামনে দিব একটা 2। এখন আমার দুই পাশেই কার্বন অক্সিজেন পরমাণু সমান, বাম পাশে চার্জ হলো -2, ডান পাশে চার্জ 0। ডান পাশেও -2 করার জন্য আমরা জাস্ট দুইটা ইলেকট্রন এই পাশে যোগ করব। অর্থাৎ আমি বুঝতে পারতেছি আমাদের অক্সালিক অ্যাসিড একটা বিজারক পদার্থ, কারণ সে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে এবং সে তার 1 মোল থেকে দুইটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। আমরা যদি আরেকটা বিক্রিয়া দেখি সোডিয়াম থায়োসালফেটের জন্য Na2S2O3, সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেটে আমাদের দর্শক আয়ন হলো দুইটা সোডিয়াম বাদ দিলে আমাদের থাকে S2O3 2- থায়োসালফেট আয়ন। থায়োসালফেট আয়ন থেকে আমরা যদি চার্টে খেয়াল করি, থায়োসালফেট আয়ন থেকে আমাদের তৈরি হয় টেট্রাথায়োনেট আয়ন S4O6 2-। তো খেয়াল করি আমাদের বাম পাশে সালফার 2টা, অক্সিজেন 3টা, ডান পাশে সালফার 4টা, অক্সিজেন 6টা। সমতাকরণের জন্য আমি এই থায়োসালফেট আয়নকে 2 দিয়ে গুণ করলাম, তখন দুই পাশেই আমাদের সালফার এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান হচ্ছে। কিন্তু আমার বাম পাশে চার্জ হলো -4 আর ডান পাশে চার্জ হলো -2, এই পাশে আরো নেগেটিভ চার্জ অ্যাড করা লাগবে, অর্থাৎ আমি এই পাশে আরো 2টা ইলেকট্রন যোগ করব। সুতরাং আমরা দেখব যে আমাদের অক্সালিক অ্যাসিড এবং সোডিয়াম থায়োসালফেট, যারা কিনা আমাদের বিজারক পদার্থ, তারা আমাদের ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। এই যে আলোচনা আমরা দেখলাম, এই যে অর্ধ বিক্রিয়া আমরা শিখলাম, এই অর্ধ বিক্রিয়া শিখে আমাদের অ্যাকচুয়ালি কি লাভ হলো? অর্ধ বিক্রিয়া শিখে আমরা খুব সহজেই এখন তুল্য সংখ্যা সম্পর্কে আইডিয়া পাই। তুল্য সংখ্যা কি আমরা শুরুতেই আলোচনা করে আসছি। তুল্য সংখ্যা হলো যা বিক্রিয়ার সময় কোন রাসায়নিক সত্তা যতগুলি ইলেকট্রন গ্রহণ করে বা যতগুলি ইলেকট্রন ছেড়ে দেয় 1 মোল থেকে, সেই সংখ্যাকে আমরা বলি তার তুল্য সংখ্যা। আমরা যদি দেখি পটাশিয়াম ডাইক্রোমেটের কথা যখন আমরা বললাম, পটাশিয়াম ডাইক্রোমেট 1 মোল থেকে আমাদের 6টা ইলেকট্রন গ্রহণ করে, সুতরাং পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা হলো গিয়ে 6। আমরা যদি দেখি পটাশিয়াম হ্যালেট, সে তার 1 মোল থেকে 6টা ইলেকট্রন গ্রহণ করে, তার তুল্য সংখ্যা 6। আমরা যদি দেখি হ্যালোজেন, সে তার 1 মোল থেকে 2টা ইলেকট্রন গ্রহণ করে, আমাদের হ্যালোজেনের তুল্য সংখ্যা 2। আমরা যদি দেখি অক্সালেট আয়ন বা অক্সালিক অ্যাসিড, সে তার 1 মোল থেকে 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2। আমরা যদি দেখি সোডিয়াম থায়োসালফেট, তার তুল্য সংখ্যা 1। কেন তুল্য সংখ্যা 1? সে তো 2টা ইলেকট্রন ছাড়ছে, কারণ সোডিয়াম থায়োসালফেট 2 মোল থেকে আমাদের 2টা ইলেকট্রন ছাড়ে, সুতরাং সে 1 মোল থেকে ইলেকট্রন ছাড়বে গিয়ে একটা। আমরা আরেকটা ব্যাপার একটু খেয়াল করতে পারি, যে আমরা প্রমাণ করে আসলাম যে হ্যালোজেন, যে কোন একটা হ্যালোজেন তার তুল্য সংখ্যা কত? তার তুল্য সংখ্যা 2। কেন? কারণ একটা হ্যালোজেন তার 1 মোল থেকে 2টা ইলেকট্রন গ্রহণ করে। কিন্তু আমি যদি যে কোনো একটা হ্যালাইডের তুল্য সংখ্যা বের করতে চাই, যে কোনো একটা হ্যালাইড যে কিনা একটা বিজারক পদার্থ, হ্যালাইড থেকে আমরা একটু খেয়াল করি, যে কোনো একটা হ্যালাইড তার থেকে আমাদের তৈরি হয় হ্যালোজেন, তখন আমরা দেখব যে আমাদের দুই পাশে সমান করার জন্য এখানে 2 দিয়ে গুণ করা লাগে, কারণ এখানে 2টা হ্যালোজেন ছিল, এখন এখানে 2টা হ্যালোজেন আছে। এটার চার্জ হলো -2, এখানে চার্জ হলো 0, দ্যাটস ওয়াই আমাদের এই হ্যালোজেনের পাশে আরো 2টা ইলেকট্রন যোগ করা লাগবে।
অর্থাৎ হ্যালাইড ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, সে একটা বিজারক পদার্থ এবং এই হ্যালাইডের তুল্য সংখ্যা কিন্তু 1। কেন? কারণ সে তার 2 মোল থেকে 2টা ইলেকট্রন ছাড়তেছে, তার 1 মোল থেকে সে কয়টা ইলেকট্রন ছাড়বে? একটা। কিন্তু হ্যালোজেন তার 1 মোল থেকে ইলেকট্রন গ্রহণ করছিল 2টা। এজন্য আমরা বলি যে কোনো হ্যালোজেন তার তুল্য সংখ্যা 2, কিন্তু যে কোনো হ্যালাইড তার তুল্য সংখ্যা আমরা কাউন্ট করি 1। আমরা ঘনমাত্রা নির্ণয়ের জন্য টাইট্রেশন পদ্ধতি ব্যবহার করি। টাইট্রেশনের দুটি স্পেশাল ক্যাটাগরি হলো আয়োডিমিতি এবং আয়োডোমিতি। জিনিস দুটো খুবই কাছাকাছি এবং নাম শুনেই বোঝা যাচ্ছে আয়োডিনের সাথে প্রচন্ড রকম সম্পর্ক যুক্ত। তো আমরা এখনই বুঝতে পারবো তাদের মাঝখানে বেসিক পার্থক্যটা কোথায়। প্রথমে আমরা আয়োডিমিতি নিয়ে আলোচনা করছি। আয়োডিমিতির ডেফিনেশনটা এখানে দেওয়া আছে যে প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রার বিজারক পদার্থের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে আমরা বলি আয়োডিমিতি। অর্থাৎ এখানে আমার আয়োডিনের ঘনমাত্রা আমার জানা থাকবে। প্রমাণ আয়োডিন দ্রবণ মানে হলো যেই আয়োডিন দ্রবণের ঘনমাত্রা আমার জানা আছে, এরকম একটা আয়োডিনকে আমি সরাসরি বিক্রিয়া দিব এমন একজনের সাথে যার ঘনমাত্রা আমি বের করতে চাই। যেমন এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, আয়োডিনের সাথে আমরা সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া দিচ্ছি, সেখান থেকে সোডিয়াম টেট্রাথায়োনাইড এবং সোডিয়াম আয়োডাইড তৈরি হয়। এবং আমি যদি ভলিওমেট্রিক ইকুয়েশন আয়তন মাত্রিক সমীকরণটা লিখি, এটা আসে গিয়ে আমার আয়তন মাত্রিক সমীকরণ। এই সমীকরণে এসআই বা আয়োডিনের যে ঘনমাত্রা সেটা আমি আগের থেকেই জানি, ভিআই এবং ভিএনএ অর্থাৎ আয়োডিনের ঘনমাত্রা এবং সোডিয়াম থায়োসালফেটের আয়তন, আয়োডিনের আয়তন এবং সোডিয়াম থায়োসালফেটের আয়তন, এই দুটো আমি টাইট্রেশনের মাধ্যমে বের করে নিব এবং ক্যালকুলেশন করে আমি এখান থেকে কিন্তু সোডিয়াম থায়োসালফেটের যে ঘনমাত্রা সেই এস বের করতে পারছি। অর্থাৎ এখানে আমি সরাসরি আয়োডিন ব্যবহার করছি, আমার এক ধাপের বিক্রিয়া হচ্ছে এবং ওই আয়োডিন এর মাধ্যমে আয়োডিনের ঘনমাত্রা আমার জানা আছে বলে আমি এখানে সোডিয়াম থায়োসালফেট অন্য একটা বিজারক পদার্থ তার ঘনমাত্রা নির্ণয় করতে পারছি। এই পদ্ধতিকে আমরা বলি আয়োডিমিতি। আমরা যদি এখন আয়োডোমিতির কথা বলি, আয়োডোমিতির ডেফিনেশনটা আমরা একটু ভালো মতো খেয়াল করি যে আমার কাছে যে কোনো একটা আয়োডাইড লবণ থাকবে, যেই আয়োডাইড লবণের ঘনমাত্রা আমি জানি, ওই আয়োডাইড লবণের সাথে আমি যে কোনো একটা জারক পদার্থ তার ঘনমাত্রা আমার জানার খুব বেশি দরকার নাই, যে কোনো একটা জারক পদার্থের বিক্রিয়া দিব আয়োডাইডের সাথে, সেখান থেকে আমার তৈরি হবে কিছু আয়োডিন এবং এই আয়োডিনেরও ঘনমাত্রা আমি জানি না। যেই আয়োডিনটা তৈরি হবে সেই আয়োডিনের সাথে আমি একটা বিজারক পদার্থ সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া দিব এবং এই সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা আমার বের করা লাগবে। এই পদ্ধতিটাকে আমরা বলি আয়োডোমিতি। এখানে আমরা প্রত্যক্ষভাবে আয়োডিন ব্যবহার করি না, আমরা ব্যবহার করি আয়োডাইড লবণ, এই জন্য আমরা এটার নাম দিলাম আয়োডোমিতি। অর্থাৎ আমি বিক্রিয়াটা যদি খেয়াল করি, পটাশিয়াম আয়োডাইড এবং কপার সালফেট, আমার কাছে যে কোনো একটা আয়োডাইড লবণ, এই আয়োডাইড লবণের ঘনমাত্রা আয়তন আমি জানি, তার সাথে কপার সালফেটের বিক্রিয়ায় আমাদের কিছু সংখ্যক আয়োডিন তৈরি হয়। যতটুকু আয়োডিন তৈরি হয় ঠিক ততটুকু আয়োডিনের সাথে আমি সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া দেই এবং আমি এখন যদি এই দুইটা বিক্রিয়াকে এক লাইনে লিখি, আমি বলতে পারি আমার 4 মোল পটাশিয়াম আয়োডাইড ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মোল আয়োডিন এবং 1 মোল আয়োডিন ইজ ইকুইভ্যালেন্ট টু 2 মোল সোডিয়াম থায়োসালফেট। অর্থাৎ এই লাস্ট লাইন থেকে আমরা বলতে পারি আমাদের 4 মোল পটাশিয়াম আয়োডাইড ইজ ইকুইভ্যালেন্ট টু 2 মোল সোডিয়াম থায়োসালফেট এবং এই লাইন থেকে আমরা কিন্তু পটাশিয়াম আয়োডাইডের ঘনমাত্রা জানা থাকলে সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা বের করতে পারি আয়তন মাত্রিক সমীকরণের মাধ্যমে। অর্থাৎ আমরা আয়োডিমিতি এবং আয়োডোমিতি সম্পর্কে জানলাম এবং দুটোর বেসিক পার্থক্য হলো আয়োডিমিতিতে আমরা সরাসরি আয়োডিন ব্যবহার করি যার ঘনমাত্রা আমার জানা থাকে, আয়োডোমিতিতে আমরা পরোক্ষভাবে আয়োডিন পাই একটা আয়োডাইড লবণ থেকে এবং এই ক্ষেত্রে আমার আয়োডাইড লবণের ঘনমাত্রা জানা থাকে। বর্ণালীমিতিক বিশ্লেষণের আমরা কয়েকটা পদ্ধতি খেয়াল করব। তার ভিতর প্রথম যে পদ্ধতি দিয়ে আমরা শুরু করব সেটা হলো অ্যাটমিক অ্যাবজর্পশন। অ্যাটমিক অ্যাবজর্পশনে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে আমরা কোনো একটা নমুনায় কোনো একটা স্পেসিফিক ধাতুর উপস্থিতি এবং তার পরিমাণ খুঁজে বের করতে পারি। মানে ফর এক্সাম্পল আমরা রক্ত নিলাম,
রক্তের ভিতর আমাদের আয়রন এর উপস্থিতি কতটুকু বা আয়রন আছে কিনা এই জিনিসটা আমরা অ্যাটমিক অ্যাবজর্পশন পদ্ধতির মাধ্যমে বের করতে পারি। আমরা জাস্ট প্রসিডিউরটা এখানে দেখব যে অ্যাটমিক অ্যাবজর্পশনে আমরা কি কি জিনিস ব্যবহার করি। এখানে একটা ফ্লো চার্ট টাইপের আমি তৈরি করলাম যে আমাদের যে নমুনাটা থাকবে অর্থাৎ রক্ত যেটা আমি টেস্ট করব সেটাকে আমি নমুনা হিসেবে কনসিডার করলাম, সেটাকে আমি একটা যন্ত্র অ্যাটমাইজারের ভিতর দিয়ে ফ্লো করব। অ্যাটমাইজারের কাজ কি? অ্যাটমাইজার আমার যেই এলিমেন্টগুলি আছে, যে যৌগটা আছে তাকে পরমাণুতে কনভার্ট করে, এজন্যই তার নাম হলো অ্যাটমাইজার। অ্যাটমে কনভার্ট করে, প্রতিটা অ্যাটমে কনভার্ট হয়ে আমি এখানে পাঠাচ্ছি। আর এপাশ থেকে রেডিয়েশন দিচ্ছি, বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের রেডিয়েশন আসতেছে, ল্যামডার মান 700, ল্যামডার মান 600, বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের রেডিয়েশন এসে আমার এই যে নমুনা যেটা কিনা পরমাণুতে কনভার্ট হয়ে গেছে তার সাথে মিশতেছে। এখন আমাদের প্রতিটা ধাতু শুধুমাত্র একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে শোষণ করবে, অ্যাবজর্ব করবে। প্রতিটা ধাতুর জন্য একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফিক্স করা। তো আমার যদি আয়রন খুঁজে বের করা লাগে, সেই আয়রন গুলো দেখা যাবে যে এখান থেকে যেই অ্যাবজর্পশন আসতেছে তার একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলিকেই শোষণ করতেছে, অন্যগুলিকে আয়রন শোষণ করতেছে না। যদি এখানে সালফার থাকে সেটা শুধুমাত্র একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে শোষণ করতেছে, অন্যগুলিকে সে শোষণ করতেছে না। তো আমরা সবগুলিকে এই পাশে একটা মনোক্রোমেটরের ভিতর দিয়ে চালনা করব। মনোক্রোমেটর কি? সাপোজ আমার কাছে অনেকগুলি আলো আছে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের, আমি মনোক্রোমেটরে একটা ইনপুট দিলাম, যে ল্যামডার মান দিয়ে দিলাম যে 600 ন্যানোমিটার, মানে হলো 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য শুধুমাত্র সে পাস করবে, অন্যগুলো সে পাস করবে না। তো আমি এখানে যেই ধাতু খুঁজে বের করতে চাই, ফর এক্সাম্পল আমি বের করতে চাই আয়রন আছে কিনা, এই জন্য আমার আয়রনের যে ল্যামডা, যেই ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য আয়রন শোষণ করবে সেই ল্যামডার মান কিন্তু আমার জানা থাকা লাগবে। আমি জেনে নিলাম 600 ন্যানোমিটার। এখন আমি এখানে সিগন্যাল দিলাম 600 ন্যানোমিটারকে তুমি পাস করো, বাকিগুলিকে শোষণ করো। 600 ন্যানোমিটারের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা কিন্তু এখন অ্যাটমের সাথে মিশে আছে। কোন অ্যাটম? আয়রন অ্যাটমের সাথে মিশে আছে, কারণ আয়রন অ্যাটম 600 ন্যানোমিটারের সাথে মিক্স হয়েছে। আর বাকি ন্যানোমিটারের সাথে, বাকি যে তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো আছে তাদের সাথে কিন্তু আমার অন্যান্য জিনিস আছে যেটা আমি পাস করতে চাই না। এখন মনোক্রোমেটর থেকে যে জিনিসটা আসলো সেই জিনিসটা আমি একটা ডিটেক্টরে ডিটেক্ট করলাম যে অ্যাকচুয়ালি আসতেছে, সেটা খুব ছোট, সেটাকে বড় করে দেখার জন্য আমি এমপ্লিফাই করলাম এবং এরপর আমি কম্পিউটারে নিয়ে সিগন্যাল প্রসেসরের মাধ্যমে দেখে নিলাম যে এখানে আয়রন কতটুকু আছে এবং এই প্রসেসটা কতটুকু আছে এই জিনিসটা এভাবে বের করে আমি এখানে তরঙ্গ দৈর্ঘ্য যতটুকু ডিটেক্ট করব, তরঙ্গ দৈর্ঘ্য যেই অ্যামাউন্টে আমি ডিটেক্ট করব আমার পরিমাণটা তার সমানুপাতিক, অর্থাৎ আয়রন ততটুকুই শোষিত হবে যতটুকু তার পরিমাণ। পরিমাণ অনুযায়ী পরিমাণের সমানুপাতে সে এখানে ল্যামডার সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সে বিক্রিয়া করবে এবং তরঙ্গ দৈর্ঘ্যের সাথে মিশবে। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যাটমিক অ্যাবজর্পশন পদ্ধতিতে, অ্যাটমিক অ্যাবজর্পশনে এদিক থেকে একটা বিকিরণ আসে, বিকিরণের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য থাকে, ওই তরঙ্গ দৈর্ঘ্যগুলির সাথে আমি অ্যাটমগুলিকে মিশাই। প্রতিটা অ্যাটমের এক একটা নির্দিষ্ট রেঞ্জ আছে ফ্রিকোয়েন্সি, যেই রেঞ্জে সে ওই ফ্রিকোয়েন্সির সাথে অ্যাড হয়। যেমন আমাদের আয়রন আমরা ধরে নিলাম 600 ন্যানোমিটার ফ্রিকোয়েন্সির সাথে অ্যাড হয় এবং সেখান থেকে মনোক্রোমেটরের কাজ হলো যে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে সে পাস করতে দেয়, অন্যগুলিকে সে ব্লক করে দেয়। আমরা 600 ন্যানোমিটার দিয়ে বললাম যে যেগুলি আয়রন দ্বারা শোষিত হয় শুধুমাত্র সেগুলি আমার ডিটেক্ট করবে, সেগুলি পাস হবে এবং সেই ডিটেক্টরকে অ্যামপ্লিফাই করে কম্পিউটারে নিয়ে সিগন্যাল প্রসেসিং এর মাধ্যমে আমরা কিন্তু বের করতে পারি যে আমাদের এখানে যে স্যাম্পলটা ছিল, রক্তের স্যাম্পল বা যে কোনো একটা স্যাম্পল, তাতে আয়রনের পরিমাণ কতটুকু বা আয়রন আছে কিনা সেটা আমরা খুঁজে বের করতে পারি। অনেক সময় আমরা ক্যালিব্রেশন কার্ভ নামে একটা জিনিস আছে, ক্যালিব্রেশন কার্ভ থেকেও এই ঘনমাত্রাটা বের করতে পারি। আমরা যদি একটা ক্যালিব্রেশন কার্ভ আঁকি, আমরা যদি দেখি যে এখানে হলো শোষণ বা অ্যাবজর্পশন ডিভাইডেড বাই, আর আমরা এক্সিস বরাবর যদি ঘনমাত্রা নেই আমরা দেখব আমাদের এখানে একটা স্ট্রেট লাইন পাওয়া যায়। অ্যাবজর্পশন কতটুকু হচ্ছে আর ঘনমাত্রা যদি আমি গ্রাফ আঁকি এখান থেকে ডাটা নিয়ে আমরা দেখব একটা স্ট্রেট লাইন পাওয়া যাচ্ছে। এই স্ট্রেট লাইনটা হলো গিয়ে আমাদের ঢাল। তো এই ঢালের মান জেনেও কিন্তু আমরা বের করতে পারি যে আমাদের ঘনমাত্রা কতটুকু, কোন একটা নমুনায় কোন একটা নির্দিষ্ট জিনিসের ঘনমাত্রা কতটুকু, সেটা আমরা অ্যাটমিক অ্যাবজর্পশনের মাধ্যমে এই পদ্ধতিতে বের করতে পারি। আমরা এখন বর্ণালীমিতিক বিশ্লেষণের মাধ্যমে পরিমাণ নির্ণয়ের জন্য গ্যাস ক্রোমাটোগ্রাফি যে পদ্ধতিটা আছে সেই গ্যাস ক্রোমাটোগ্রাফি পদ্ধতি সম্পর্কে জানবো। গ্যাস ক্রোমাটোগ্রাফি এক প্রকার ক্রোমাটোগ্রাফি।
এবং এই ক্রোমাটোগ্রাফির বৈশিষ্ট্য হলো এখানে আমরা গ্যাসীয় পদার্থকে বাহক হিসেবে ব্যবহার করি। অর্থাৎ আমরা যদি এই সেটআপটা একটু দেখি, আমাদের এখানে যে কোনো একটা বাহক গ্যাস, এবং বাহক গ্যাস হিসেবে সাধারণত আমরা নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করি যাতে করে সে রিঅ্যাকশন করতে না পারে। সেই বাহক গ্যাসকে আমি একটা ভালভের মাধ্যমে একটা কলামের মাঝখানে ফ্লো করতেছি, এবং এই কলামের মাথায় ইনজেকশন দিয়ে আমি নমুনাটা ইনজেক্ট করতেছি। নমুনাটা যেরকমই হোক না কেন, সেই নমুনাটা যখন আমার ফ্লো করছে, নমুনাটা যখন ভিতরের দিকে আসতেছে, তখন বাহক গ্যাস এই নমুনাটাকে নিয়ে কলামের ভিতর ফ্লো হচ্ছে। এবং এই নমুনার উপর ডিপেন্ড করে, সাপোজ নমুনার ভিতর আমার তিনটা জিনিস আছে, এ, বি এবং সি। আমি দেখলাম যে যেই নমুনাটা আছে তার ভিতর যে এ, বি, সি তিনটা উপাদান, এই তিনটা উপাদানের ভিতর এ কলামের সাথে কোনো রিঅ্যাকশনই করতেছে না। তখন মানে কলামের প্রতি তার কোনো আকর্ষণ নাই, অর্থাৎ বাহক গ্যাস এ কে সবচেয়ে দ্রুত ফ্লো করে এই ডিটেক্টরের কাছাকাছি নিয়ে আসতেছে, এবং আমি এ এর জন্য পিক সবার আগে দেখতে পাচ্ছি। এরপর দেখা গেল যে সি, তার সাথে কলামের অ্যাট্রাকশন মোটামুটি মাঝারি রকম। তো যেটা হচ্ছে, বাহক গ্যাস সি কেও ফ্লো করে নিয়ে আসতেছে এবং ডিটেক্ট করতেছে, যেটা কিনা এ এর পরে। আর বি এর সাথে যেই তিনটা উপাদান নমুনার ভিতর, এ, বি, সি তিনটা উপাদান আছে ফর এক্সাম্পল, তো সেই 3 নম্বর যে উপাদান বি, সেই বি এর সাথে আমার কলামের অ্যাট্রাকশন অনেক বেশি হওয়ায় দেখা যাচ্ছে যে বি এর ডিটেকশনটা সবার লাস্টে হচ্ছে। তো ডিটেকশনটা হয় পিকের আকারে। আমি এ যখন ডিটেক্ট করে তখন সেখানে একটা পিক দেখতে পাই, বি যখন ডিটেক্ট করে সেখানে একটা পিক দেখতে পাই, সি ডিটেক্ট করলে সেখানে একটা পিক বা চূড়ার মতো আমরা দেখতে পাই। তো আমাদের থিওরিটিক্যালি এই পিক আমার এ এর উপাদান, মানে এ এর জন্য আমি যে পিক পাই সেটা আমার এ এর উপাদান নির্দেশ করে, বি এর জন্য আমি যে পিক পাই সেটা বি এর উপাদান নির্দেশ করে, সি এর জন্য আমি যে চূড়া পাই সেটা আমার সি এর উপাদান নির্দেশ করে। অর্থাৎ আমি প্রসিডিউরটা আরেকবার বলি যে আমাদের একটা বাহক গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস আমরা ফ্লো করি। বাহক গ্যাসটার কাজ হলো গিয়ে আমাদের নমুনাটাকে কলামের ভিতর দিয়ে ফ্লো করা। আমরা যখন নমুনাটা ইনজেক্ট করি তার ভিতর সাপোজ এ, বি, সি 3 রকম উপাদান আছে। ওই 3 রকম উপাদান 3টা ভিন্ন ভিন্ন ভেলোসিটিতে কলামের ভিতর দিয়ে ফ্লো হয়। কেন? কারণ যেই উপাদান, সাপোজ আমি একটা মাধ্যমের ভিতর দিয়ে যখন ফ্লো হচ্ছি, মাধ্যমের সাথে যদি আমি অ্যাট্রাক্ট হই, মাধ্যম যদি আমাকে অ্যাট্রাক্ট করে তাহলে আমার ভেলোসিটি অনেক কম হবে। কিন্তু মাধ্যম যদি আমাকে অ্যাট্রাক্ট না করে তাহলে আমি আমার নর্মাল ভেলোসিটি দিয়ে ফ্লো হতে পারবো। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি এখানে 3টা উপাদান এ, বি, সি 3টা উপাদান আলাদা হচ্ছে সময়ের পার্সপেক্টিভে। সময়ের সাথে সাথে এ আগে আমি পাচ্ছি, এরপরে সি পাচ্ছি, এরপরে বি পাচ্ছি, এবং এই গ্রাফ থেকে আমি বলতে পারি আমি এখানে কলাম হিসেবে, এটা হলো গিয়ে আমাদের কলাম, আমি এখানে কলাম হিসেবে যেই পদার্থটা কলামের ভিতরে ব্যবহার করছি সেই পদার্থটার সাথে বি এর আকর্ষণ সবচেয়ে বেশি, এ এর আকর্ষণ সবচেয়ে কম। এখন আমরা একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন সলভ করি। আমাদের কোন একটা গ্যাস ক্রোমাটোগ্রাফি থেকে এরকম একটা গ্রাফ আমরা পেলাম, অর্থাৎ কোন একটা নমুনার ভিতর আমাদের দুইটা পদার্থ ছিল, এ এবং বি, এবং পিক দেখতে পাচ্ছি আমরা, এ এর জন্য আমরা একটা পিক পেলাম, বি এর জন্য আমরা একটা পিক পেলাম। আমাদেরকে বের করতে বললো পার্সেন্টেজ বের করতে, যে এ কয় পার্সেন্ট, বি কয় পার্সেন্ট বের করতে। তো আমরা প্রথমে যে কাজটা করব, এ এর পরিমাণ বের করব। এ এর পরিমাণ হলো গিয়ে তার পিকের ক্ষেত্রফল। পিকের ক্ষেত্রফল কতটুকু, যে ক্ষেত্রফল আমরা যদি বলি, ক্ষেত্রফলটা এটা একটা ত্রিভুজ ধরে আমরা ক্ষেত্রফলটা তুলনা করি। এ ত্রিভুজ যেটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল কতটুকু হবে, যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি হলো গিয়ে ফিট 15 থেকে 25 পর্যন্ত, এতটুকু ভূমি, এতটুকু ভূমি হলো গিয়ে 10, আর উচ্চতাও 10। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ডেল এ হলো গিয়ে 50। অর্থাৎ এই পিক এ এর জন্য আমি যে চূড়া পাচ্ছি সেই চূড়া একটা ত্রিভুজ টাইপের চূড়া, এবং তার ক্ষেত্রফল হলো গিয়ে 50 বর্গ একক। আর বি এর জন্য আমি যে চূড়া পাবো তার ক্ষেত্রফল, এটাও একটা ত্রিভুজ ধরে আমরা করব। বি এর যে ত্রিভুজটা তার জন্য ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি 30 থেকে 50, ভূমি হলো গিয়ে 20 আর উচ্চতা হলো গিয়ে 100, তার মানে হলো গিয়ে 1000। অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের এ উপাদানটা যদি 50 থাকে, বি উপাদানটা থাকে গিয়ে 1000। এবং আমি যদি এখন পার্সেন্টেজ বের করতে চাই, আমার পার্সেন্টেজ অফ এ, যে মিশ্রণটাকে আমি গ্যাস ক্রোমাটোগ্রাফি করছি, তার পার্সেন্টেজ অফ এ হলো গিয়ে এ এর পিক 50 ডিভাইডেড বাই টোটাল পিক 50 ইন্টু 1000 ইন্টু 100। তো এটা ক্যালকুলেট করলে আমি এখান থেকে পাবো আমার নমুনার ভিতর এ এর পার্সেন্টেজ, আর পার্সেন্টেজ অফ বি, দ্যাট উইল বি বি এর পিক 1000
ডিভাইডেড বাই টোটাল পিক 50 প্লাস 1000 ইন্টু 100, এবং এখান থেকে আমি পাবো বি এর পার্সেন্টেজ। অর্থাৎ আমরা যদি অঙ্কটা আরেকবার বলি যে আমাদের একটা নমুনা ছিল, নমুনার ভিতর এ এবং বি ছিল, সেখান থেকে আমি এই ছবিটা পেলাম, এই ছবিটা আমাকে দেওয়া আছে, আমাকে এখন প্রমাণ করতে হবে বা বের করতে হবে এই নমুনার ভিতর এ এর পার্সেন্টেজ কত, বি এর পার্সেন্টেজ কত। আমরা সবার আগে এ এর পরিমাণ আর বি এর পরিমাণ আপেক্ষিকভাবে তাদের পরিমাণ বের করতে পারি। কিভাবে? তাদের এই যে এ এর জন্য আমি যে চূড়াটা পেলাম সেই চূড়ার ক্ষেত্রফল হলো এ এর পরিমাণ, বি এর জন্য আমি যে চূড়াটা পেলাম সেটা হবে গিয়ে বি এর পরিমাণ। ঠিক একইভাবে আমি এখানে ডেল এ হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ডেল বি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা বের করে এ এর ক্ষেত্রফল পেলাম 50 আর বি এর ক্ষেত্রফল পেলাম 1000। অর্থাৎ আপেক্ষিকভাবে যদি আমার এ থাকে 50, বি আছে গিয়ে 1000, এবং সেখান থেকে আমি পার্সেন্টেজ বের করলাম যে আমার এ এর পার্সেন্টেজ হলো 50 ডিভাইডেড বাই 50 প্লাস 1000 ইন্টু 100। এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 50 ডিভাইডেড বাই 1050 ইন্টু 100, এখানে পাবো 1000 ডিভাইডেড বাই 1050 ইন্টু 100%, এবং এটাই হলো গিয়ে আমাদের অ্যান্সার। পরিমাণগত রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্র বিয়ার-ল্যাম্বার্টের সূত্র, আমরা এখন সেই সূত্রটা খেয়াল করব। এই সূত্রটা হলো গিয়ে আলট্রাভায়োলেট ভিজিবল রশ্মি এবং আমাদের শোষণ কতটুকু হচ্ছে এবং সেখান থেকে ঘনমাত্রা বের করার জন্য আমাদের ডাটা। আমরা যদি দেখি যে আমরা এখানে একটা পাত্রের ভিতর সি ঘনমাত্রার যে কোনো একটা দ্রবণ রাখলাম, আমি ওখান থেকে যদি একটা রশ্মি যার তীব্রতা হলো গিয়ে আই নট সেটা নিক্ষেপ করি, এখান থেকে আই তীব্রতার একটা রশ্মি বের হয়ে যাচ্ছে, প্রতিসরিত হচ্ছে, হোয়াট এভার। তো দেখা যায় আই নটের তীব্রতা বেশি, আই এর তীব্রতা কম। অর্থাৎ আমার দ্রবণের ঘনমাত্রার কারণে দ্রবণের ভিতর দিয়ে যখন আমার আলট্রাভায়োলেট রশ্মিটা ফ্লো হলো তখন তার তীব্রতাটা কমে যাচ্ছে, এবং তার যে তীব্রতাটা কমছে তার কারণ হলো এখানে শোষণ হচ্ছে, আলট্রাভায়োলেট রশ্মিটা এখানে শোষিত হচ্ছে। তো দেখা যায় এই যে কতটুকু শোষণ হবে, শোষণটাকে আমরা বলি এভাবে যে লগ আই বাই আই নট, এটাকে আমরা বলি কি আমাদের অ্যাবজর্বেন্স বা শোষণ। অ্যাবজর্বেন্স বা শোষণ ইজ ইকুয়ালস টু হলো গিয়ে লগ আই বাই আই নট, অর্থাৎ আই হলো গিয়ে আমার রেজাল্টেন্ট, যেই রেজাল্টেন্ট আলট্রাভায়োলেট রশ্মিটা আমি পাচ্ছি সেটা, আর আই নট হলো গিয়ে আমার ইনসিডেন্ট আলট্রাভায়োলেট রশ্মি। তো অ্যাবজর্বেন্স দেখা যায় এই অ্যাবজর্বেন্স ইজ প্রপোর্শনাল টু সি, অর্থাৎ আমাদের কনসেন্ট্রেশন যদি বেশি হয় তাহলে শোষণ বেড়ে যায়। একটু কমন সেন্স ইউজ করলে আমরা বুঝতে পারি, আমার এই পাত্রের ভিতরে যে জিনিসটা আছে সেটা যদি পাতলা হয় তাহলে আমার রশ্মি কম শোষিত হবে, আর সেটা যদি গাঢ় হয় তাহলে আমাদের রশ্মি বেশি শোষিত হবে। এবং অ্যাবজর্বেন্স ইজ প্রপোর্শনাল টু এল, যেখানে এলটা কি জিনিস, এলটা হলো গিয়ে আমাদের যে শোষণ মাধ্যম তার পুরুত্বটা কতটুকু, তার প্রস্থটা মানে পাত্রের দৈর্ঘ্য বা কতটুকু দৈর্ঘ্য জুড়ে আমার তরল পদার্থটা আছে যার ঘনমাত্রা আমি বের করতে চাই, সেটা লেংথ হলো গিয়ে এল। অর্থাৎ অ্যাবজর্বেন্স ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন, অ্যাবজর্বেন্স ইজ প্রপোর্শনাল টু দ্য লেংথ অফ দ্য লিকুইড। তাহলে আমরা এই দুইটা ইকুয়েশন থেকে একবারে বলতে পারি অ্যাবজর্বেন্স ইজ প্রপোর্শনাল টু সি ইনটু এল, সুতরাং অ্যাবজর্বেন্স ইকুয়ালস টু এপসাইলন সি ইনটু এল। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এপসাইলন একটা নতুন কনস্ট্যান্ট, এবং এই এপসাইলনকে আমরা বলি যে মোলার এক্সটেনশন গুণাঙ্ক, এবং প্রতিটা তরলের জন্য এই এপসাইলনের মান ভিন্ন হয়। আমরা যদি এই এ সমান এপসাইলন সি এল এটা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি, আমরা একটা গ্রাফ আঁকলাম, যেই গ্রাফের ওয়াই এক্সিস বরাবর আমরা অ্যাবজর্বেন্স এবং এক্স এক্সিস বরাবর আমরা লেংথ বসালাম। লেংথটা মানে হলো গিয়ে আমাদের এই ডিসটেন্সটাকে বসালাম, তখন আমি দেখব যে আমাদের এখানে একটা মূলবিন্দুগামী সরলরেখা পাওয়া যায়। কেন? কারণ হলো গিয়ে যে আমি এটাকে ওয়াই এবং এটাকে এক্স ধরলাম, এবং এটা হলো গিয়ে আমার এম, এপসাইলন সি দ্যাট ইজ এম, ওয়াই সমান এম এক্স, আমাদের একটা মূলবিন্দুগামী সরলরেখা পাওয়া যাচ্ছে। এবং এই সরলরেখার ঢাল বা স্লোপ ইজ ইকুয়ালস টু এম, সেই এম যদি আমি জানি তাহলে আমি বলতে পারবো এম ইজ ইকুয়ালস টু এপসাইলন ইনটু সি, এবং সেখান থেকে এক্সটেনশন গুণাঙ্ক এপসাইলন যদি আমার জানা থাকে, সো আই ক্যান ফাইন্ড দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন, অর্থাৎ সি, সি সমান হলো গিয়ে আমাদের স্লোপের ভ্যালু ডিভাইডেড বাই এক্সটেনশন গুণাঙ্ক। অর্থাৎ আমরা বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের মাধ্যমে আলট্রাভায়োলেট রশ্মি ব্যবহার করে তার তীব্রতার ধর্মটাকে ব্যবহার করে একটা তরলের ঘনত্ব বের করতে পারছি অ্যাবজর্বেন্স ক্ষমতার উপর ভিত্তি করে, অর্থাৎ শোষণ ক্ষমতার উপর ভিত্তি করে। আমরা এখন দেখব HPLC অর্থাৎ হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি বা হাই প্রেসার লিকুইড ক্রোমাটোগ্রাফি।
তো আমরা প্রথমে একটু জেনে নেই যে লিকুইড ক্রোমাটোগ্রাফি বা তরল ক্রোমাটোগ্রাফি বলতে আমরা কি বুঝি। এখানে আমি যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটা দিয়ে আমি ব্যাখ্যা করতে চাই যে লিকুইড ক্রোমাটোগ্রাফি কি জিনিস। খুবই সহজ ব্যাপার, আমরা অনেক সময় হয়তো খুব বেশি ডিটেলসে পড়া হয়নি, এজন্য হয়তো আমরা ব্যাপারটা বুঝতে পারিনি, বাট জিনিসটা খুবই সহজ। যেমন আমাদের এখানে জাস্ট প্রথম ছবিটা আমরা খেয়াল করি। প্রথম ছবিটায় আমাদের একটা টেস্ট টিউব দেখতে পাচ্ছি, যেই টেস্ট টিউবে আমরা ক্যালসিয়াম অক্সাইড স্থির দশা হিসেবে ব্যবহার করছি, ক্যালসিয়াম অক্সাইড। এবং আমাদের একটা মিশ্রণ আছে পানি এবং কার্বন টেট্রাক্লোরাইডের। পানি এবং কার্বন টেট্রাক্লোরাইড দুইটাই লিকুইড ধরে নিলাম, তাদের একটা মিশ্রণ আছে। আমরা সেই মিশ্রণটাকে আলাদা করতে চাই, ওই দ্রবণ থেকে উপাদানগুলিকে আমরা পৃথক করতে চাই। তো সেজন্য আমরা এই ক্যালসিয়াম অক্সাইড পূর্ণ পাত্রের ভিতর এই পানি, যেটাকে আমি ব্লু কালার দিয়ে দেখতে পাচ্ছি, এবং CCl4 যেটাকে আমি গ্রিন কালার দিয়ে দেখতে পাচ্ছি, দুটোকে আমি ঢেলে দিলাম। প্রথম ছবিতে ঢাললাম শুধু। দ্বিতীয় ছবিতে আমরা দেখলাম কিছুক্ষণ পর ক্যালসিয়াম অক্সাইড তো ক্যালসিয়াম অক্সাইডের জায়গায় ফিক্স আছে, বাট পানি আর কার্বন টেট্রাক্লোরাইডের মাঝখানে একটা ডিফারেন্স তৈরি হয়েছে, অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড এগিয়ে গেছে আর পানি কিন্তু এখনো পিছনে। এর কারণটা হলো ক্যালসিয়াম অক্সাইড আয়নিক এবং পানি পোলার, ফলে তাদের মাঝখানে এক প্রকার ডাইপোল ডাইপোল আকর্ষণ বল কাজ করে। কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড অপোলার, তার কোনো পোল নাই, সুতরাং সে ক্যালসিয়াম অক্সাইডের প্রতি কোনো রকম আকর্ষণ শো করে না। ফলে সে কিন্তু তার নিজস্ব গতিতে অভিকর্ষজ ত্বরণ বলি আর আমরা ফ্রিকশন বলি, যেই বলের কারণেই বলি না কেন, সে নিচের দিকে কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে। কিন্তু এই ব্লু দাগ পিছনে পড়ে যাওয়ার কারণ হলো, ব্লু দাগ দিয়ে আমি পানি বুঝাচ্ছি, সেই পানির সাথে ক্যালসিয়াম অক্সাইডের একটা আকর্ষণ বল রয়ে গেছে, এই জন্য সে ওই পানিটাকে ধরে রাখছে। তো কিছুক্ষণ পর আমি দেখব আমার পানি তখনো মাঝামাঝি জায়গায় ক্রস করতে পারেনি পাত্রের, কিন্তু আমার কার্বন টেট্রাক্লোরাইড সে কিন্তু পাত্রের প্রায় শেষ মাথায় চলে আসছে। এবং এখানে যদি আমি একটা পাত্র বা বিকার ধরি, সেখানে কিন্তু আমি খুব সহজে এখান থেকে কার্বন টেট্রাক্লোরাইডটা আলাদা করে নিতে পারবো। এবং তারপর যখন কার্বন টেট্রাক্লোরাইড সম্পূর্ণ বের হয়ে গেছে, তারও অনেক কিছুক্ষণ পর আমরা দেখবো আমাদের পানিটা আস্তে আস্তে পাত্র থেকে ইলুয়েন্ট আকারে বের হচ্ছে। এটাই হলো কি আমাদের তরল ক্রোমাটোগ্রাফির মূলনীতি। আমরা যদি আরেকবার বলি যে আমরা এখানে স্থির দশা হিসেবে একটা জিনিস ব্যবহার করলাম এবং চলমান দশা হিসেবে আমরা আমাদের দ্রবণটা ব্যবহার করলাম। দ্রবণটা যাচ্ছে, দ্রবণটা দুইটা পার্টে ভাগ হয়, যার ভিতরে একটা পার্ট আমার স্থির দশার সাথে অ্যাট্রাক্টেড ফিল করে, আর যেই পার্টটা স্থির দশার সাথে কোনো রকম অ্যাট্রাকশন ফিল করে না তাকে আমরা প্রথমে ইলুয়েন্ট হিসেবে পাই, এবং যেই পার্টটা আমার স্থির দশার সাথে অ্যাট্রাকশন ফিল করে তাকে আমরা দ্বিতীয় ইলুয়েন্ট হিসেবে পাই। এইভাবে আমরা যদি চাই শুধু দুইটা না, 4টা 5টা 6টা যতগুলি ইচ্ছা ততগুলি উপাদানের মিশ্রণকে আমরা কিন্তু আলাদা করতে পারবো। আমরা এখন হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফির মূলনীতিটা দেখব। আমরা লিকুইড ক্রোমাটোগ্রাফি কি সেটা দেখলাম, এখন হাই পারফরমেন্স বা হাই প্রেসার লিকুইড ক্রোমাটোগ্রাফিতে যেটা হয় যে আমাদের একটা সচল দশা থাকে এবং আমাদের একটা নমুনা আছে। এই যে নমুনাটা, এই নমুনার ভিতর সাপোজ আমাদের এ বি সি 3টা উপাদান একসাথে মিশানো, আমরা এই এ বি সি কে আলাদা করতে চাই। এজন্য আমাদের যে সচল দশাটা সেটাকে আমরা ফ্লো করলাম একটা পাম্পের সাহায্যে, এবং নমুনাটাকে ইনজেক্ট করলাম আমি সচল দশার সাথে। তো নমুনা এবং সচল দশা দুইটাই আমাদের একটা পার্ট। HPLC কলামের ভিতর থাকে গিয়ে আমাদের কঠিন শোষক, এবং এই কঠিন শোষকের ভিতর আমাদের যেটা হয় এ বি সি উপাদানগুলো আলাদা আলাদা ভাবে আমাদের অধিশোষিত হয়। এ বি সি উপাদানগুলোর দেখা যায় এ এর ক্ষমতা, যে এ কঠিন শোষক দ্বারা শোষিত হবে, এই ক্ষমতাটা সবচেয়ে কম, বি এর মাঝামাঝি, আর সবচেয়ে বেশি শোষিত হয় গিয়ে ফর এক্সাম্পল সি। তো যেটা সবচেয়ে কম শোষিত হয় সে আগে পাত্রের কলাম থেকে বের হয়ে আসে, ডিটেক্টরে ধরা খায়, এবং আমরা মনিটরে এর একটা পিক দেখতে পাই, এর একটা চূড়া দেখতে পাই। এই চূড়ার যদি আমি ক্ষেত্রফল কাউন্ট করি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা দিয়ে, যেটা আমরা দেখে আসলাম গ্যাস ক্রোমাটোগ্রাফির জন্য, সেখান থেকে আমরা এ এর উপাদানের পরিমাণ জানতে পারবো। ঠিক একইভাবে আমরা যদি দেখি এ বের হয়ে গেল, যেটা এখানে সবচেয়ে বেশি আকর্ষিত হয়, সেটা সবার আগে বের হয়। এরপরে বি দ্বিতীয় সবচেয়ে কম আকর্ষিত হয় কঠিন শোষক দ্বারা। কঠিন শোষক সবচেয়ে বেশি শোষণ করে সি কে, সবচেয়ে কম শোষণ করে বি কে, আমরা ধরে নিচ্ছি। তো বি বের হয়, বি ডিটেক্টরে ধরা খায়, এবং আমরা মনিটরে বি এর জন্য একটা ছবি দেখতে পাই, এবং সবার লাস্টে বের হয় গিয়ে আমাদের সি, এবং আমরা মনিটরে সি এর জন্য একটা ছবি দেখতে পাই।
তো এই মনিটর থেকে আমি বুঝতে পারবো যে আমার এ বি সি তিনটা উপাদান আছে এবং আমি তাদের পরিমাণ ক্যালকুলেট করতে পারবো এবং আমার এক্সট্রা যে পরিত্যক্ত যে সচল দশা সেটা আমার আরেকটা কনিক্যাল ফ্লাক্সে জমা হয়। তো এই প্রসিডিউরটাকে আমরা বলি হাই পারফরম্যান্স বা হাই প্রেসার লিকুইড ক্রোমাটোগ্রাফি। কারণ কি? কারণ এখানে আমরা একটা পাম্প ব্যবহার করছি যেটা আমাদের হাই প্রেসারের জন্য কাজে লাগছে এবং হাই প্রেসার যদি না হয় তাহলে এই কঠিন শোষকের ভিতর দিয়ে আমার এবিসি উপাদানগুলো ফ্লো হয়ে ডিটেক্টরে আসতে পারবে না, কারণ তারা ওই কঠিন শোষকেই আটকে থাকবে। অম্লমিতি ক্ষারমিতি বা জারণ বিজারণের টাইট্রেশন রিলেটেড অঙ্ক করার জন্য আমরা এখন একটা নতুন নিয়ম শিখব। যেই নিয়মটা সাধারণত আমাদের ইন্টারমিডিয়েটে খুব বেশি গুরুত্ব সহকারে পড়ানো হয় না, বাট আমরা যদি নিয়মটা জানি তাহলে কিন্তু খুব সহজেই আমরা আমাদের অনেক বড় বড় অনেক কঠিন অঙ্ক করে ফেলতে পারবো। এবং নিয়মটা কোনো এলিয়েন নিয়ম না, আমরা যদি মোলারিটির কনসেপ্ট জানি সেই মোলারিটির কনসেপ্ট থেকে কিন্তু আমরা নিয়মটা সম্পর্কে ধারণা পাই। তা আমরা নিয়মটা একটু জাস্ট আগে বুঝে নেই যে নিয়মটা কি, তাহলে একটা অঙ্ক করে নিয়মটার তাৎপর্য আমরা বুঝতে পারবো যে নিয়মটা দিয়ে কত সহজে আমরা অঙ্ক করতে পারি। তারপর আমরা আসতেছি বাকি কথাবার্তায়। যে আমাদের নিয়মটাকে আমরা বলি মোল সংখ্যা তুল্য সংখ্যা নিয়ম। মোল সংখ্যা তুল্য সংখ্যা নিয়ম মানে কি? যে আমাদের সামেশন অফ মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা কনস্ট্যান্ট হবে। এটার মিনিং কি? নরমালি ধরো অম্লক্ষার প্রশমন বিক্রিয়া, সেই অম্লক্ষার প্রশমন বিক্রিয়া আমরা দেখবো যে একটা অ্যাসিড আছে একটা ক্ষার আছে, বা অনেকগুলি অ্যাসিড আছে অনেকগুলি ক্ষার আছে, বা একটা অ্যাসিড অনেকগুলি ক্ষার, বা অনেকগুলি অ্যাসিড একটা ক্ষার, অনেক ধরনের কম্বিনেশন থাকতে পারে। তো আমরা ধরে নিলাম একটা অ্যাসিড আছে একটা ক্ষার আছে, ওই অ্যাসিডটার তুল্য সংখ্যা আর মোল সংখ্যার গুণফল সমান হবে আমার ওই ক্ষারটার তুল্য সংখ্যার মোল সংখ্যার গুণফলের। এবং এখান থেকে কিন্তু আমরা অঙ্ক করে ফেলতে পারবো। আমাদের অনেক ডাটা দেওয়া থাকবে, একটা জিনিস দেওয়া থাকবে না, যেটা দেওয়া থাকবে না সেটা আমরা বের করে নিব ওই ফর্মুলাটা দিয়ে। এখন কথা হলো গিয়ে মোল সংখ্যা কিভাবে বের করব। মোল সংখ্যা বের করা সম্পর্কে আমরা ডিটেইলসে আলোচনা করে আসছি, বাট আমরা নরমালি অঙ্কে যেটা ব্যবহার করি একটা হলো গিয়ে W/M আর একটা হলো গিয়ে V/S। কখন আমি কোনটা ব্যবহার করব এটা আমার প্রশ্নেই বলা থাকবে। প্রশ্নটা যদি আমরা ভালো মতো পড়ি তাহলে আমি বুঝতে পারবো আমার কি আয়তন এবং ঘনমাত্রা নিয়ে কাজ করা লাগবে নাকি আমার শুধুমাত্র ভর নিয়ে কাজ করা লাগবে। যদি আমার শুধু ভর নিয়ে কাজ করা লাগে তখন আমি W/M দিয়ে মোল সংখ্যা বসাবো, আর যদি আমার আয়তন এবং ঘনমাত্রা অর্থাৎ দ্রবণ নিয়ে কাজ করা লাগে তখন আমি মোল সংখ্যা বসাবো V/S ফর্মুলা দিয়ে। আর তুল্য সংখ্যা এটা খুবই সহজ, এটা নিয়ে আমরা আলোচনা করে আসছি। ধাতু বা অধাতুর জন্য তুল্য সংখ্যা হলো গিয়ে তাদের যোজনী। ফর এক্সাম্পল আমি বললাম ম্যাগনেসিয়াম যখন বিক্রিয়া করে তখন তার তুল্য সংখ্যা কত? অ্যান্সার হলো 2, কারণ তার যোজনী 2। সোডিয়ামের তুল্য সংখ্যা কত? 1, কারণ তার যোজনী 1। জারক বিজারকের জন্য জারক ইলেকট্রন গ্রহণ করে, বিজারক ইলেকট্রন ছেড়ে দেয়, এবং তারা 1 মোল থেকে কতগুলি ইলেকট্রন গ্রহণ করে কতগুলি ইলেকট্রন ছেড়ে দেয় সেই সংখ্যাকে আমরা বলি গিয়ে জারক বা বিজারকের তুল্য সংখ্যা। আর অ্যাসিড বা ক্ষারের জন্য তুল্য সংখ্যা হলো তাদের হাইড্রোজেন বা OH সংখ্যা, বা প্রতিস্থাপিত হাইড্রোজেন বা প্রতিস্থাপিত OH সংখ্যা। আমরা যদি এখন একটা অঙ্ক খেয়াল করি তাহলে আমরা এই সূত্রটা আরো ভালো মতো বুঝতে পারবো। আমাদের এখানে বলছে 4 গ্রাম সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে 200 মিলিলিটার কত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে। তো চিন্তা করি যে প্রশ্নে কি আছে, প্রশ্নে একটা অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড আছে, একটা ক্ষার আছে। তো আমার অ্যাসিড একটা পার্টি, ক্ষার আর একটা পার্টি। আমার অ্যাসিডের পার্টির তুল্য সংখ্যার মোল সংখ্যার গুণফল এবং ক্ষারের পার্টির তুল্য সংখ্যার মোল সংখ্যার গুণফল সমান হবে। অর্থাৎ আমাদের অ্যাসিড হলো গিয়ে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? তার হাইড্রোজেন 2টা, সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2 ইনটু তার মোল সংখ্যা সমান হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা সেটা কিনা 1 ইনটু তার মোল সংখ্যা। এখন মোল সংখ্যাটা আমি কোন সূত্র দিয়ে বের করব? W/M নাকি V/S? এটা আমার প্রশ্ন থেকে বের করা লাগবে। কিভাবে? সালফিউরিক অ্যাসিডের প্রশ্নে কি দেয়া আছে আমি যদি খেয়াল করি, বলা আছে 4 গ্রাম সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের ভর দেয়া আছে এবং আমার সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা বের করা লাগবে। তার মানে আমি এখানে মোল সংখ্যা বের করব W/M দিয়ে, অর্থাৎ আমি লিখব 4 ডিভাইডেড বাই সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98, W/M তুল্য সংখ্যা ইনটু মোল সংখ্যা সালফিউরিক অ্যাসিডের সমান তুল্য সংখ্যা ইনটু মোল সংখ্যা সোডিয়াম হাইড্রোক্সাইডের। বাট সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা আমি কত লিখব? সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যাকে আমি W/M লিখব নাকি VS লিখব? খেয়াল করি প্রশ্নে 200 মিলিলিটার কত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে, তার V দিয়ে দিচ্ছে, S বের করতে বলতেছে, তাহলে অবশ্যই আমি VS ফর্মুলা দিয়ে করব। কিন্তু এখানে যেটা ইম্পর্টেন্ট যে আমাদের
200 মিলিলিটার যেটা দেওয়া তাকে আমার লিটারে কনভার্ট করে বসানো লাগবে, কারণ এই যে ভি ইন্টু এস যে ফর্মুলা, এখানে ভি লিটারে আর এস কিন্তু মোলারিটিতে, অর্থাৎ 200 মিলিলিটারকে লিটারে কনভার্ট করলে আমরা পাবো 0.2 ইন্টু ঘনমাত্রাটাকে আমরা ধরে নিলাম এস। এখন এখান থেকে আমি যদি একবারে ক্যালকুলেট করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাব যে আমাদের কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে। S ইকুয়ালস টু হবে আমাদের 4/49 ইন্টু 0.2। আমরা যদি আরো ক্যালকুলেট করি আমরা এখান থেকে পাবো 4.92 2/4.9 এবং আরেকটু ক্যালকুলেট করলে আমরা লিখতে পারি 20/49 মোলার, এবং এটা হলো কি আমাদের কনসেন্ট্রেশন। তো একটা জিনিস আমরা অবশ্যই খেয়াল রাখবো, সেটা কি, সেটা হলো গিয়ে যে আমাদের তুল্য সংখ্যা ইনটু মোল সংখ্যা ফর্মুলা আমরা ব্যবহার করছি, এবং আমরা তুল্য সংখ্যাটা দেখেই বলতে পারছি যে আমাদের সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 1। মোল সংখ্যা যেটা, সেটা আমি প্রশ্ন থেকে আমার রিকোয়ার্ড বা গিভেন জিনিস দেখে আমি মোল সংখ্যা সূত্র অ্যাপ্লাই করব, W/M নাকি V ইনটু S, সেটা আমি প্রশ্ন দেখে বা রিকোয়ারমেন্ট দেখে বুঝবো। এবং আমি যখন VS ফর্মুলা ব্যবহার করব তখন আমার ভিটা কিন্তু অবশ্যই লিটারে বসানো লাগবে। আমার প্রশ্নে যদিও মিলিলিটারে দেওয়া থাকুক, সেটাকে অবশ্যই আমার লিটারে কনভার্ট করে দেন আমরা বসাবো, এবং সেখান থেকে আমরা ঘনমাত্রা সরাসরি মোলারিটি এককে পেয়ে যাব। আমরা এখন অম্লমিতি ক্ষারমিতির আরেকটি প্রবলেম খেয়াল করব, যে প্রবলেমটা আমরা আমাদের মোল সংখ্যা তুল্য সংখ্যা সূত্র দিয়ে এখন সলভ করব। তো আমাদের প্রবলেমটা এরকম যে 250 মিলিলিটার সোডিয়াম কার্বনেট দ্রবণে 200 মিলিলিটার 0.1 মোলার HCl যোগ করা হয়, কিন্তু তখনও প্রশমিত হয় না। সম্পূর্ণ প্রশমনের জন্য আরো 200 মিলিলিটার 0.4 মোলার সালফিউরিক অ্যাসিড যোগ করা হয়। ক্ষার দ্রবণের ঘনমাত্রা কত মোলার? অর্থাৎ জিনিসটা যদি আমি একটু ভিজুয়ালাইজ করি, আমাদের একটা ক্ষারীয় দ্রবণ ছিল সোডিয়াম কার্বনেটের। এই সোডিয়াম কার্বনেটের দ্রবণের আয়তন ছিল গিয়ে 250 মিলিলিটার। সেটার ভিতর আমি প্রথমে যোগ করলাম HCl প্রশ্নে, যার আয়তন এবং ঘনমাত্রা দেয়া আছে, কিন্তু তখন আমার এই সোডিয়াম কার্বনেট প্রশমিত হয়নি। এরপর আমি আবার যোগ করলাম সালফিউরিক অ্যাসিড, তখন গিয়ে আমার দ্রবণটা প্রশমিত হলো, মানে কোনো অ্যাসিড নেই, কোনো ক্ষার নেই। আমার বের করতে বললো যে এই HCl এবং সালফিউরিক অ্যাসিড দুইটারই কিন্তু আয়তন এবং ঘনমাত্রা প্রশ্নে দিয়ে দিচ্ছে। আমাদের বললো সোডিয়াম কার্বনেট, যার আয়তন আমি জানি, তার ঘনমাত্রা কত। তো আমরা আমাদের যে সূত্রটা, সেই সূত্র অনুযায়ী বলবো যে এখানে যে বিক্রিয়াটা হচ্ছে তার দুইটা পার্টি, একটা হলো কি অ্যাসিডীয় পার্টি, একটা হলো ক্ষারীয় পার্টি। দুইটা পার্টকে আমরা যদি ভাগ করি, অ্যাসিডীয় পার্টিতে আছে আমাদের HCl এবং সালফিউরিক অ্যাসিড, আর আমাদের ক্ষারীয় পার্টিতে আছে শুধুমাত্র একা সোডিয়াম কার্বনেট। অর্থাৎ আমাদের HCl এর তুল্য সংখ্যা এবং মোল সংখ্যার গুণফল এবং সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা এবং মোল সংখ্যার গুণফলের সমষ্টি হবে গিয়ে আমাদের সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা এবং মোল সংখ্যার গুণফলের সমান। এটাই আমাদের সূত্র, যে মোল সংখ্যা এবং তুল্য সংখ্যার গুণফল এর সমষ্টি সমান হবে দুই পাশে। অর্থাৎ আমাদের সূত্রটা এরকম হবে যে NaCl ইন্টু EHCl, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা, প্লাস NH2SO4 ইন্টু EH2SO4 ইকুয়ালস টু হবে গিয়ে N সোডিয়াম কার্বনেট ইন্টু E সোডিয়াম কার্বনেট। এটা হবে গিয়ে আমাদের অঙ্কটা করার জন্য সূত্র। এখন আমরা যদি ডাটা বসানো শুরু করি, যে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা, তার তুল্য সংখ্যা হলো গিয়ে 1, এবং তার যে মোল সংখ্যাটা সেটা আমরা বের করব আয়তন ইনটু ঘনমাত্রা সূত্র দিয়ে। কেননা আমার প্রশ্নে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন এবং ঘনমাত্রা গিভেন। তো আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন হলো 0.2 লিটার। খেয়াল করি ওখানে 200 মিলিলিটার আছে, বাট আমি বসাচ্ছি 0.2 লিটার, এবং আমাদের ঘনমাত্রা যেটা দেওয়া আছে 0.1 মোলার, প্লাস সালফিউরিক অ্যাসিড যেটা, তার তুল্য সংখ্যা 2, এবং তার ঘনমাত্রার ক্ষেত্রে আমরা বসাবো, তার মোল সংখ্যার ক্ষেত্রে আমরা বসাবো আয়তন ইনটু ঘনমাত্রা। এবং এটাও প্রশ্নে দেওয়া আছে আয়তন 200 মিলিলিটার, ঘনমাত্রা 0.4 মোলার, অর্থাৎ 0.2 ইনটু 0.4 ইজ ইকুয়ালস টু হবে আমাদের সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা ইনটু মোল সংখ্যা। সোডিয়াম কার্বনেটের আমাদের তুল্য সংখ্যা হলো গিয়ে 2, এবং তার মোল সংখ্যা আমরা কিভাবে বের করব? প্রশ্নে সোডিয়াম কার্বনেটের ভি দিয়ে দিচ্ছে 250 মিলিলিটার, আমাদের বের করা লাগবে তার কনসেন্ট্রেশন কত। তার মানে আমি এখানেও
মোল সংখ্যা বের করব আয়তন ইনটু ঘনমাত্রা দিয়ে। তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে আয়তন হলো গিয়ে 2.25 যেটা 250 মিলিলিটার, এবং আমরা দেখতে পাবো এখানে আমাদের তুল্য সংখ্যা 2। মোল সংখ্যা বের করব আমরা আয়তন ইনটু ঘনমাত্রা দিয়ে। আয়তন হলো 0.25 লিটার এবং ঘনমাত্রা হলো গিয়ে S। তো আমরা যদি এখন ক্যালকুলেট করি আমরা পাবো 0.02 প্লাস 0.16 ইজ ইকুয়ালস টু S ইনটু 0.5, তার মানে S হলো গিয়ে 0.18 বাই 0.5 মানে হলো গিয়ে 0.36 মোলার। নতুন যেটা আমরা দেখলাম যে আমাদের একাধিক অ্যাসিড এবং একাধিক ক্ষার যদি থাকে তাদের তুল্য সংখ্যা এবং মোল সংখ্যার গুণফলের সমষ্টি আমাদের অ্যাসিডের জন্য সমষ্টি, ক্ষারের জন্য সমষ্টির সমান হবে। আমরা আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি। প্রবলেমটা এরকম যে 0.164 গ্রাম জিঙ্ককে 200 সেন্টিমিটার কিউব সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে অবশিষ্ট অ্যাসিডকে প্রশমিত করতে 50 সেন্টিমিটার কিউব 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দরকার। সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত? অর্থাৎ জিনিসটা এরকম যে আমাদের কাছে এক টুকরা জিঙ্ক ছিল, যে এই জিঙ্কটা হলো গিয়ে আমাদের ওই 0.164 গ্রাম। জিঙ্কের ভর আমি জানি। এখন যেই জিঙ্কটুকু আমাকে দেওয়া আছে সেই জিঙ্কটুকুকে আমি একটা সালফিউরিক অ্যাসিড দ্রবণের ভিতর দ্রবীভূত করলাম। যখন দ্রবীভূত করলাম, জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলো, জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন তৈরি করলো, তখন দেখা গেল আমার পাত্রের ভিতর কিছু অ্যাসিড এক্সট্রা হয়ে গেছে। অর্থাৎ আমি যতটুকু সালফিউরিক অ্যাসিড যোগ করছি ততটুকু দরকার ছিল না, আমি ভুলে বেশি সালফিউরিক অ্যাসিড যোগ করে ফেলছি। এখন ওই অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড যেটা, সেই অতিরিক্ত সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য আবার যোগ করলাম সোডিয়াম কার্বনেট, এবং প্রশ্নে আমার সোডিয়াম কার্বনেটের আয়তন এবং ঘনমাত্রা দিয়ে দেওয়া আছে। আমাকে বের করতে বলছে আমি যেই 200 সেন্টিমিটার কিউব সালফিউরিক অ্যাসিড যোগ করলাম সেই 200 সেন্টিমিটার কিউব সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা কত মোলার সেটা আমাকে বের করতে হবে। তো প্রথমে আমি চিন্তা করব যে এখানে আমার দুইটা পার্টি অ্যাসিড এবং ক্ষারে কারা কারা আছে। তো চিন্তাটা এরকম যে আমাদের এক পার্টে তো সালফিউরিক অ্যাসিড আছেই, আরেক পাশে সোডিয়াম কার্বনেট আছে, কারণ একটা অ্যাসিড একটা ক্ষার দুইটা দুই পাশে থাকবে। আর আরেকটা জিনিস আমার এই বিক্রিয়ায় আছে, সেটা হলো গিয়ে জিঙ্ক, এবং এই জিঙ্ক ধাতুটা আমার কি অ্যাসিডের সাথে থাকবে নাকি ক্ষারের সাথে থাকবে, অর্থাৎ জিঙ্ক কি অ্যাসিডীয় না ক্ষারীয়। আমরা ব্যাপারটাকে দুই ভাবে চিন্তা করতে পারি। এক ব্যাপার হলো গিয়ে আমাদের জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, সুতরাং জিঙ্ক ক্ষারীয়। অথবা আমরা এভাবে চিন্তা করতে পারি জিঙ্ক একটা ধাতু এবং ধাতু সবসময় ক্ষারীয় হয়, অর্থাৎ সোডিয়াম কার্বনেটের সাথে থাকবে জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড একা থাকবে। অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা এবং মোল সংখ্যার গুণফল সমান হবে সোডিয়াম কার্বনেট এবং জিঙ্কের তুল্য সংখ্যা এবং মোল সংখ্যার গুণফলের সমষ্টির সমান। আমরা যদি অঙ্কটা করা শুরু করি, আমাদের সালফিউরিক অ্যাসিড তার তুল্য সংখ্যা হলো গিয়ে 2 ইনটু তার মোল সংখ্যা। মোল সংখ্যা W/M দিয়ে করা যায়, VS দিয়ে করা যায়। এই ক্ষেত্রে আমরা করব V * S দিয়ে। কেন? কারণ আমার প্রশ্নে সালফিউরিক অ্যাসিডের আয়তন দিয়ে দিছে এবং প্রশ্নে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা বের করতে বলছে। তো আমরা যদি করি 200 সেন্টিমিটার কিউব, এটা হবে গিয়ে 0.2 লিটার ইনটু S। এটা হলো গিয়ে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা ইনটু মোল সংখ্যা সমান সোডিয়াম কার্বনেট তার তুল্য সংখ্যা ইনটু মোল সংখ্যা। সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা 2 ইনটু তার মোল সংখ্যা আমরা বের করব V * S দিয়ে, কারণ প্রশ্নে 50 সেন্টিমিটার কিউব 0.1 মোলার দেওয়া আছে, অর্থাৎ 0.050 ইনটু ঘনমাত্রা হলো 0.1, তুল্য সংখ্যা ইনটু মোল সংখ্যা যেটা কিনা VS দিয়ে করা, প্লাস জিঙ্কের তুল্য সংখ্যা ইনটু মোল সংখ্যা। জিঙ্কের তুল্য সংখ্যা 2, কেননা জিঙ্ক হলো গিয়ে আমাদের একটা ধাতু এবং ধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা হলো গিয়ে তার যোজনী। আর মোল সংখ্যা আমি কিভাবে বের করব, VS না W/M? আমার প্রশ্নে জিঙ্কের ভর দেয়া আছে, জিঙ্ক হলো 0.164 গ্রাম, সুতরাং আমি এখানে জিঙ্কের W/M ফর্মুলা দিয়ে মোল সংখ্যা বসাবো 0.164 বাই জিঙ্কের আণবিক ভর, দ্যাট ইজ 65.3। এবং এখান থেকে আমি যদি দেখি আমার আননোন শুধু একটা জিনিস এই লাইনে, সেটা হলো গিয়ে S, এবং দেখো কিনা আমরা ধরে আসছি আমাদের সালফিউরিক অ্যাসিড 200 সেন্টিমিটার কিউব সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা। আমরা ক্যালকুলেট করলে দেখব আমাদের S এর ভ্যালু আসে 0.03755 মোলার। তো আমরা আমাদের অঙ্কটা করতে পারলাম। ঠিক একই ভাবে আমরা একটা অঙ্ক দেখব, যেই অঙ্কে আমাদের এই যে জিঙ্কের পরিমাপ বলা থাকবে না, বরঞ্চ আমাদের অ্যাসিডের আয়তন ঘনমাত্রা এবং ক্ষারের আয়তন ঘনমাত্রা বলা থাকবে। সেখান থেকে হয়তো আমার জিঙ্কের ভর বের করতে বলবে। তো একই প্রসিডিউরস, তখন S এর মান দেওয়া থাকবে, আমার W বের করা লাগবে।
আমরা আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম খেয়াল করি যে আমাদের প্রশ্নটা এরকম 2.7 গ্রাম এক অম্লীয় ক্ষারকে প্রশমিত করতে 67.5 সেন্টিমিটার কিউব মোলার HCl দরকার। ক্ষারটির আণবিক ভর কত? আমাদের ক্ষারটা কি স্পেসিফিক ভাবে বলা নেই, জাস্ট বলা আছে এক অম্লীয় ক্ষার। এবং যেহেতু এক অম্লীয় ক্ষার, এই কথাটা থেকে আমি বুঝতে পারি যে আমাদের ক্ষারের ভিতর OH মূলক আছে একটা। এটা সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে। তো আমরা ধরে নিই এটা হলো গিয়ে আমাদের MOH, মানে এমন একটা ক্ষার তার OH হলো গিয়ে একটা। তার মানে আমাদের এখানে বিক্রিয়া করতেছে MOH, তার সাথে বিক্রিয়া করছে HCl, একটা এক অম্লীয় ক্ষার, একটা এক ক্ষারীয় অ্যাসিড। তো দুইটারই তুল্য সংখ্যা এক, এবং আমরা জানি তুল্য সংখ্যার সাথে আমরা গুণ করব মোল সংখ্যা। তো আমরা এই যে ক্ষারটা দেওয়া আছে সেই ক্ষারের মোল সংখ্যা বের করার জন্য আমাদের প্রশ্নে কিন্তু তার ভর দেওয়া আছে 2.7 গ্রাম, এবং তার আণবিক ভর আমার বের করা লাগবে। তো আমরা এখানে মোল সংখ্যা বের করব W ডিভাইডেড বাই M ফর্মুলা দিয়ে, যেখানে W হলো গিয়ে 2.7 গ্রাম আর M হলো আণবিক ভর, যেটা আমি জানি না, আমি বের করব। আর একইভাবে HCl যেটা, তার তুল্য সংখ্যা 1, কারণ তার হাইড্রোজেন একটা, এবং তার মোল সংখ্যা বের করার জন্য আমি যদি প্রশ্নে দেখি, প্রশ্নে HCl এর মোল সংখ্যা বের করার জন্য তার আয়তন এবং ঘনমাত্রা দিয়ে দিচ্ছে। মোলার মানে হলো গিয়ে 1 মোলার, আর এই সেন্টিমিটার কিউবকে আমি লিটারে কনভার্ট করে নিব। তাহলে আমি এখানে পাবো 0.0675 ইন্টু 0.1। এটা হলো গিয়ে আমার মোল সংখ্যা, আয়তন ইন্টু ঘনমাত্রা। এবং এখান থেকে আমরা খুব সহজেই M এর মান ক্যালকুলেট করতে পারি, কারণ আমার এই লাইনে শুধুমাত্র আননোন একটাই, সেটা হলো গিয়ে M, এবং ক্যালকুলেট করলে আমরা দেখব M = 40। অর্থাৎ আমাদের যেই এক অম্লীয় ক্ষার ছিল, সেই এক অম্লীয় ক্ষারের আণবিক ভর হলো গিয়ে 40। আমরা জারণ বিজারণের কিছু অঙ্ক এখন খেয়াল করব। সবার প্রথমে যে অঙ্কটি আমরা শুরু করতে যাচ্ছি সেটা হলো এটা, যে 608 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে আমাদের কত গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগবে। তা আমরা অম্লমিতি এবং ক্ষারমিতির জন্য যে তুল্য সংখ্যা এবং মোল সংখ্যা সূত্র ব্যবহার করে আসলাম, এখানেও আমরা সেই তুল্য সংখ্যা মোল সংখ্যা সূত্র ব্যবহার করতে পারি। এবং আমরা দেখব যে আমাদের ফেরাস সালফেটের মোল সংখ্যা ইনটু ফেরাস সালফেটের তুল্য সংখ্যা সমান হবে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল সংখ্যা এবং আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা। এই সূত্র দিয়ে আমরা খুব সহজেই আমাদের জারণ বিজারণের অঙ্কগুলি করে ফেলতে পারি, এবং আমাদের এই অঙ্কটাও আমরা করে ফেলতে পারবো। যেমন তুল্য সংখ্যাগুলি যদি আমরা একটু মনে করে নেই, আমাদের তুল্য সংখ্যাগুলির চার্ট আমরা করে দিলাম একটু আগে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা 6, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 5, পটাশিয়াম হ্যালেটের 6, পটাশিয়াম হ্যালাইডের 1, হ্যালোজেনের 2, হাইড্রোজেন পারঅক্সাইডের 2, অক্সালিক অ্যাসিডের 2, সোডিয়াম থায়োসালফেটের 1, ফেরাস সালফেটের 1। এভাবে আমরা কিন্তু খুব সহজেই তুল্য সংখ্যাগুলি বুঝতে পারি অর্ধ বিক্রিয়া থেকে। অর্ধ বিক্রিয়ায় 1 মোল জারক বা বিজারক যতগুলি ইলেকট্রন গ্রহণ করে বা যতগুলি ইলেকট্রন ছেড়ে দেয়, সেই সংখ্যাকে আমরা বলি তার তুল্য সংখ্যা। ঠিক সেই কারণে আমাদের ফেরাস সালফেট, তার তুল্য সংখ্যা হলো গিয়ে 1, এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তার তুল্য সংখ্যা হলো গিয়ে 5। তো আমরা যদি মান বসাই, ফেরাস সালফেটের তুল্য সংখ্যা 1, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা 5, তুল্য সংখ্যার সাথে আমরা গুণ করব কি? তুল্য সংখ্যার সাথে আমরা গুণ করব মোল সংখ্যা। আমাদের ফেরাস সালফেটের মোল সংখ্যা বের করার জন্য, যেহেতু আমাদের গ্রামে পরিমাণ দেওয়া আছে, আমরা ফেরাস সালফেটের ভরটাকে ফেরাস সালফেটের আণবিক ভর দিয়ে ভাগ দিব। অর্থাৎ আমাদের মোল সংখ্যা হবে 608 গ্রাম, এটা হলো W, ডিভাইডেড বাই M, ফেরাস সালফেটের আণবিক ভর 152। এটা হলো কি আমাদের ফেরাস সালফেটের তুল্য সংখ্যা ইনটু মোল সংখ্যা, সমান হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা ইনটু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল সংখ্যা। এবং যেহেতু আমার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে আমাদের বের করতে বললো কত গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট বের করা লাগবে, কত গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট দরকার হবে, তাই আমরা এখানে লিখব W/M, এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জন্য আমাদের আণবিক ভর 154, পটাশিয়ামের যদি 39, ম্যাঙ্গানিজের 52, এবং অক্সিজেনের যদি 16, 4 16 64 ধরি, সেখান থেকে আসবে আমাদের 154। তো আমরা যদি এখান থেকে W বের করি, W উইল বি আমাদের 154 ইনটু 4 ডিভাইডেড বাই 5, এবং আমরা এখান থেকে পাবো গিয়ে এত গ্রাম। এটা হলো কি আমাদের প্রথম অঙ্ক। আমরা একটু জাস্ট চেঞ্জ করেই কিন্তু এখান থেকে আরেকটা অঙ্ক খেয়াল করতে পারি। কিরকম, যে আমাদের সাপোজ কত গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট দরকার, এটা না বলে আরেকটা অঙ্ক দেখতে পারি, 608 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করে 100 মিলিলিটার কত মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দরকার।
অর্থাৎ আমাদের জাস্ট অঙ্কটা একটু চেঞ্জ করে যদি এরকম হয় তখন আমরা কি করব, আমরা প্রথমে তুল্য সংখ্যা মোল সংখ্যা দুইটা সমান ধরবো। ফেরাস সালফেটের তুল্য সংখ্যা 1, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা 5। ফেরাস সালফেটের তুল্য সংখ্যার সাথে আমরা গুণ করব ফেরাস সালফেটের মোল সংখ্যা, এবং ফেরাস সালফেটের মোল সংখ্যা যেহেতু 608 গ্রাম দেওয়া আছে, এটা হবে 608 গ্রাম ডিভাইডেড বাই 152, W বাই M দিয়ে আমরা বের করব। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট তার তুল্য সংখ্যা 5 আর তার মোল সংখ্যা যেটা, সেই মোল সংখ্যা আমরা এখন বের করব V ইনটু S দিয়ে, কারণ আমাদের প্রশ্নে V দেওয়া আছে এবং S এর মান বের করতে বলছে 0.1 ইনটু S। তাহলে এখান থেকে আমরা S ইকুয়ালস টু পাবো 4 ডিভাইডেড বাই 0.5 অর্থাৎ 8 মোলার। জারণ বিজারণের আরেকটা অঙ্ক আমরা দেখব। অঙ্কটা এরকম যে 1.2 গ্রাম সোডিয়াম ক্লোরাইড হতে ক্লোরিন বিমুক্ত করতে কত আয়তন 0.067 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগে, এবং আরেকটা প্রশ্ন অ্যাড করে দেওয়া আছে এখানে কত গ্রাম ক্লোরিন বিমুক্ত হবে। তো আমরা যদি বিক্রিয়াটা চিন্তা করি, বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট তারা বিক্রিয়া করছে এবং সেখান থেকে ক্লোরিন বিমুক্ত হচ্ছে, আরো অনেক কিছু হয়তো তৈরি হচ্ছে, সেগুলো আমাদের দেখার খুব বেশি দরকার হচ্ছে না। তো আমরা প্রথমে চিন্তা করব যে সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করছে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা ইনটু মোল সংখ্যা সমান হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা ইনটু মোল সংখ্যা, এবং ক্লোরাইড এক প্রকার হ্যালাইড, এই হ্যালাইডের তুল্য সংখ্যা 1 এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট তার তুল্য সংখ্যা 5। তুল্য সংখ্যার সাথে আমরা গুণ করব মোল সংখ্যা। সোডিয়াম ক্লোরাইডের প্রশ্নে 1.2 গ্রাম দেওয়া আছে, সুতরাং আমি এখানে মোল সংখ্যা বের করব W মানে হলো 1.2 ডিভাইডেড বাই আণবিক ভর, যেটা কিনা হলো গিয়ে সোডিয়াম ক্লোরাইডের জন্য সোডিয়ামের 23 আর ক্লোরিনের 35.5, এটা হলো গিয়ে 58.5। এটা হলো গিয়ে আমাদের সোডিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা ইনটু মোল সংখ্যা সমান পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা 5 আর তার মোল সংখ্যা বের করব, যেহেতু তার আয়তন বের করা লাগবে V ইনটু S দিয়ে, V লিটারে আয়তন ইনটু S হলো গিয়ে 0.067, এবং এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি আমি এখান থেকে VL বের করতে পারবো 0.051 লিটার, অর্থাৎ আমরা বলতে পারি এটা হলো গিয়ে 51 সেন্টিমিটার কিউব বা 51 মিলিলিটার। অর্থাৎ আমরা খুব সহজেই বের করতে পারলাম যে আমাদের এই সোডিয়াম ক্লোরাইডের সাথে কতটুকু পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করবে, কত আয়তন পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করবে। এখন আমাদের পরের প্রশ্নটায় আসা যাক। আমাদের পরের প্রশ্নটা হলো কত গ্রাম ক্লোরিন বিমুক্ত হবে। তো আমাদের অ্যাকচুয়ালি এই যে বাইরে যে ক্লোরিনটা বিমুক্ত হচ্ছে সেটার সাথে অঙ্ক করা লাগবে। আমি এখন চিন্তা করব আমার সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়া করছে কার সাথে, ক্লোরিনের সাথে, এবং এদের দুইজনের ক্ষেত্রে আমি এখন তুল্য সংখ্যা মোল সংখ্যা সোডিয়াম ক্লোরাইডের আমি ধরবো তুল্য সংখ্যা মোল সংখ্যা ক্লোরিনের সমান হবে, এবং সেখান থেকে কিন্তু আমরা এই যে ক্লোরিন তার W বা তার ভর বের করতে পারবো। আমাদের একটা হলো হ্যালাইড আর একটা হলো হ্যালোজেন। আমরা জানি আমাদের হ্যালাইডের তুল্য সংখ্যা 1 এবং হ্যালোজেন তার তুল্য সংখ্যা 2। তুল্য সংখ্যার সাথে দুই ক্ষেত্রেই আমরা গুণ করব মোল সংখ্যা, এবং আমাদের সোডিয়াম ক্লোরাইডের জন্য মোল সংখ্যা যেহেতু 1.2 গ্রাম, সোডিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা হলো 1.2 ডিভাইডেড বাই 58.5, এটা হলো কি আমাদের সোডিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা ইনটু মোল সংখ্যা। আর ক্লোরিন যেটাকে হ্যালোজেন তার তুল্য সংখ্যা 2 আর তার মোল সংখ্যা W বাই M, এখানে M হলো 71। W কেন, কারণ আমার ক্লোরিনের গ্রাম বের করা লাগবে, এবং এখান থেকে আমি যখন W বের করব আমাদের অ্যানসার আসবে 0.728 গ্রাম। অর্থাৎ আমাদের এই প্রশ্নের দুটো অ্যানসার, একটা হলো 51 সেন্টিমিটার কিউব পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগবে এবং আরেকটা হলো গিয়ে 0.728 গ্রাম ক্লোরিন বিমুক্ত হবে। তো আমরা যে অঙ্কটা এখন দেখতে যাচ্ছি সেটা হলো গিয়ে 0.376 গ্রাম অশোধিত আয়োডিনকে বিক্রিয়া করাতে 17.1 সেন্টিমিটার কিউব 0.05 মোলার সোডিয়াম থাইসালফেট দ্রবণ লাগে, আয়োডিনের বিশুদ্ধতা কত? তো আমাদের এই ক্ষেত্রে যে আয়োডিনটুকু দেওয়া আছে সেই আয়োডিনটুকু বিশুদ্ধ আয়োডিন প্লাস ভেজাল আয়োডিন। আমরা বিক্রিয়া করে যে আয়োডিনের W বের করব সেই W হবে গিয়ে আমাদের বিশুদ্ধ আয়োডিন, এবং সেখান থেকে আমরা বিশুদ্ধতার হার বের করতে পারবো। তো এখানে আমাদের বিক্রিয়া করছে আয়োডিন এবং সোডিয়াম থায়োসালফেট। আয়োডিন বা হ্যালোজেন তার তুল্য সংখ্যা হলো গিয়ে 2 আর সোডিয়াম থায়োসালফেটের তুল্য সংখ্যা আমরা জানি 1। তাহলে আমাদের অঙ্কটা এরকম হবে যে 2 ইনটু মোল সংখ্যা সমান হবে 1 ইনটু মোল সংখ্যা। আয়োডিনের যেহেতু আমি ভর বের করব তাই আয়োডিনের মোল সংখ্যা আমরা বের করব W বাই তার আণবিক ভর দিয়ে, এবং আয়োডিনের আণবিক ভর হলো গিয়ে 2 ইনটু 127 তার পারমাণবিক ভর, 2 দিয়ে গুণ করলে আমরা পাই আণবিক ভর। আর সোডিয়াম থায়োসালফেটের মোল সংখ্যা আমরা পাবো
যেহেতু প্রশ্নে সোডিয়াম থায়োসালফেটের আয়তন এবং ঘনমাত্রা দেওয়া আছে, তাই তার মোল সংখ্যা আমরা পাবো 17.1 ইন্টু 10⁻³ এত লিটার তার আয়তন ইন্টু তার ঘনমাত্রা হলো 0.05 মোলার। এটা যদি আমরা ক্যালকুলেটরে সলভ করি তাহলে এখান থেকে আমাদের W হবে 0.1085 গ্রাম। অর্থাৎ আমাদের 0.1085 গ্রাম বিশুদ্ধ আয়োডিন আছে, আর মোট আয়োডিন হলো 0.376 গ্রাম। তাহলে আমরা যদি অঙ্ক করে ফেলি, বিশুদ্ধতার হার পার্সেন্টেজ যদি আমরা করতে চাই 0.1085 ডিভাইডেড বাই 0.376 ইনটু 100%, এবং আমরা ক্যালকুলেট করলে দেখব আমাদের এখানে অ্যান্সার আসতেছে 28.86%।